যে বিষয়গুলো প্র্যাকটিস করছিলাম একটু রিভিউ করার চেষ্টা করি, খেয়াল করবেন। আমরা ক্রুডিং করতে যাচ্ছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি না, আমরা প্রসিডিউরাল পিএসপির মাধ্যমে ক্রুডিং করতে যাচ্ছিলাম। তো কি অবস্থা, সার্ভারটা স্টার্ট করে নেন, মানে সবাই প্র্যাকটিস করার জন্য এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন আর কি। মেশিন চেঞ্জ করে না, কিছু বলার নেই, এখানে হাজার হাজার ক্লাস হয়, কে কি করছে এটা আল্লাহ জানে আর তারা জানে। কোনটা ছিল? আমরা হচ্ছি বিডি জবস এলআইসিটি ব্যাচ 3, লাস্ট ক্লাস ছিল ডে 16, তাই না? আজকে ডে 17 না? হ্যাঁ হ্যাঁ, ডে 17 আজকে। আপনার এটা কি প্রবলেম ঠিক হয়েছে? কি হয়েছে দেখি তো। মেশিন চেঞ্জ করেন, বুঝছেন? এটা মানে ইউজফুল, মানে এখানে অ্যাক্টিভিটিস হয় তো তো মায়ের স্কুলের সার্ভিস তো স্টার্টই হচ্ছে না, সো কীভাবে কী করবেন ঠিক আছে, বেটার আপনি এটা চেঞ্জ করে দেবেন। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো প্র্যাকটিস করছিলাম খেয়াল করেন, হ্যাঁ? আমরা সবাই
তো আমরা স্টুডেন্টের ইনফরমেশন সেভ করতে চাচ্ছিলাম। আমাদের একটা ফোল্ডার তৈরি করা হয়েছিল স্টুডেন্ট ইনফো নামে। এখানে সম্ভবত অ্যাড স্টুডেন্ট ডট পিএসপি নামে একটা ফাইল দেখতে পাচ্ছি আমরা। আমাদের টার্গেট ছিল যে 3টে ইনফরমেশন আমরা ইউজারের কাছ থেকে নিয়ে ডেটাবেজে সেভ করব। তো আমাদের ডেটাবেজও মেবি তৈরি করা হয়েছিল নাকি, তো দেখে আসি। admin স্টুডেন্ট ইনফো। হ্যাঁ, আমরা ডেটাবেস সার্ভারে এসে ডেটাবেস তৈরি করতে পারতেছিলাম। এবার ওই পার্টিকুলার ডেটাবেসের মধ্যে আমরা একটা টেবিলও তৈরি করতে পারতেছিলাম। মানে আমাদের মোটামুটি এনভায়রনমেন্ট রেডি, এখন শুধু আমাদের ইনস্ট্রাকশন রেডি করতে হবে। আমরা কিছু ইনস্ট্রাকশন রেডি করব, যে ইনস্ট্রাকশনের মাধ্যমে অ্যাড স্টুডেন্ট ডট পিএসপি কোনো একটা পিএসপির ফাইল থেকে কিভাবে আমরা মাইএসকিউএল ডেটাবেস সার্ভারে ডেটা নিয়ে আসতে পারি, তার জন্য ইনস্ট্রাকশন সেট করতে হবে। সো আমরা এই কাজগুলো করব। বিফোর দ্যাট আমরা আজকের জন্য একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিই। বিডি জবস LICT ব্যাচ 3, আজকে হচ্ছে আমাদের ডে 17। সো আমরা প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 17 নামে। এবার এর মধ্যে আমরা ওই স্টুডেন্ট ইনফো লাস্ট ক্লাসের যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটাকে নিয়ে সেখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, নাইস। সো আমাদের এটা হচ্ছে আমাদের পিএসপি ফাইলটা। এরকম একটা ফাইল তৈরি করতে পারছিলাম আমরা, এবং অ্যাড স্টুডেন্ট ডট পিএসপি নামে একটা পিএসপি ফাইল ছিল। এখানে একটা ফর্মের মধ্যে টেবিলের মধ্যে আমরা রো কলাম আকারে স্টুডেন্টের নেম ইনপুট নেওয়ার জন্য একটা ইনপুট ফিল্ড, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং একটা সাবমিট বাটন ছিল আমাদের। আর এই ফর্ম থেকে ডাটাগুলো যাবে কোথায়? এই ডেটাবেস সার্ভার ডাটাগুলো আসবে। সো আমরা এখান থেকে ডে 17 এর মধ্যে থেকে রান করে নিচ্ছি। সো দিস ইজ আওয়ার আউটপুট। এখান থেকে আমাদের ডাটাগুলো আসবে এবং এখানে ডাটাগুলো যাবে। এতটুকুন কাজ সবাই রেডি করে ফেলেন। ইনফ্যাক্ট হয়ে গেছে সবার, আশা করি, তাই না? ঠিক আছে। ওকে, সো এখন যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা কোন একটা পিএসপি ফাইল থেকে মাইএসকিউএল ডেটাবেস সার্ভারে ডাটা নিয়ে আসতে পারি। সো প্রথমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যেখান থেকে ডেটাগুলো আসবে সেটা একটা পিএসপি ফাইল, তার নাম হচ্ছে addstudent.php, এবং যেখানে ডেটাটা যাবে সেটা হচ্ছে একটা ডেটাবেস সার্ভার মাইএসকিউএল। সো প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে
কোনো একটা ডেটাবেস সার্ভারে আমরা যদি কিছু ইনফরমেশন রাখতে চাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হয়, সেই ডেটাবেস সার্ভারে একটা ডেটাবেস তৈরি করতে হয়, কারণ ডেটাবেস সার্ভারের মধ্যে অনেকগুলো ডেটাবেস থাকতে পারে। তো আমরা পার্টিকুলার যে ডেটাবেস নিয়ে কাজ করব সেই ডেটাবেসটা তৈরি করলাম। তো তারপরে সেই ডেটাবেসের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করলাম, সেই টেবিলের মধ্যে আমরা ডাটাগুলো রাখবো। সো যেহেতু এটা একটা পিএসপি ফাইল এবং এটা একটা ডেটাবেস সার্ভার, দুটো কমপ্লিট ডিফারেন্ট জিনিস। সো আর আমরা জানি যে দুটো ডিফারেন্ট জিনিস যদি একসাথে কাজ করতে হয় তাহলে প্রথমে কি করতে হয় তাদের মধ্যে বলেন তো? আপনারা HTML আর CSS ফাইল নিয়ে কাজ করছেন না? কি করছেন? প্রথমে লিঙ্ক করতে হয় না? তার মানে পিএসপির এই ফাইলটাকে এই ডেটাবেস সার্ভারের সাথে লিঙ্ক করতে হবে, কানেক্ট করতে হবে। হ্যাঁ, পিএসপির এই ফাইলটাকে আমাকে কি করতে হবে? ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করতে হবে। গত ক্লাসে অনেকের দেখিনি, আজকে দেখতেছি। কয়জন? 3 জন। আর কি কখনো দেখবো আপনাদের? আচ্ছা, আল্লাহ অবশ্যই। আপনাদের দেখার জন্য এত কষ্ট করে চলে আসছি, যদি না আসেন। ডেটাবেস ক্রিয়েটটা অবশ্যই আমরা একটা কাজ করি। তো এই ফর্মটা তো সবাই তৈরি করতে পারছেন না? ফর্মটা তৈরি করতে পারেন না এমন কে আছেন এখানে বলেন? সরি, নট ফাউন্ড দেখাচ্ছে। একটু দেখেন তো ওনারটা কি হয়েছে। একজনকে হেল্প করবেন, বুঝছেন? হেল্প করলে কিন্তু দুইটা জিনিস লাভ হয়, নিজের কনফিডেন্স বাড়ে, আবার নিজেকে একটু, বুঝেন নাই, থাকে না ওরকম চলে আসে আর কি। হ্যাঁ, কি বুঝতে পারছেন বলেন? না, জানা হয় বেশি আর কনফিডেন্স বাড়াতে একই জিনিস, কিন্তু থাকে না, ওইটা কিন্তু হয় নাই, ওইটা হচ্ছে ভাব। হ্যাঁ, এইখানে একটা ছেলে বসছে, ছেলেটা আসে নাই। ফোন আছে না? ফোন দেন একটা। শিয়ারকে ওনার কাছে নাম্বার, উনি ফোন দিবে কেন? আপনি ফোন দিবেন। হ্যাঁ, ঘনিষ্ঠ লোক আপনার। ও আচ্ছা আচ্ছা, উনি কি আপনার ডান হাত না বাম হাত? যাই, অত্যাধিক ঘনিষ্ঠ না? আপনি কি করতেছেন? ফর্ম রেডি করছেন? স্যার আপনি কি বলছেন ওই যে সাইট পেজের নাম পিআইটিএম? হ্যাঁ হ্যাঁ, আমার ফ্রেন্ড রাখি। আপনি আসলে বুঝছেন? হ্যাঁ, সাইট চোর গুড, সাইট তো ভালোই করছেন। এই ছেলেটা আছেন না? আমি লাস্ট এসে জিজ্ঞেস করছিলাম অস্ট্রের কেউ আছেন কিনা। আপনিও খামোখা, আপনারা দুজন অস্ট্রের সিএসি কততে বেরোয়েছেন? এখন আবার অস্ট্র ডিফেন্স হয় নাকি? আমরা তো ডিফেন্স দিলাম না।
2010-এ বেরিয়েছি, খালি 1 বছর আগে না, 5 বছর আগে। হ্যাঁ, যাক, ব্যাপার না। হ্যাঁ, সো হয়ে গেছে না? ওটা থ্যাংক ইউ দেন। আচ্ছা, ঠিক আছে। শুধু মিষ্টি কথায় চিরা ভিজে না আর কি, যাই হোক। তো আমরা ডেটাবেসটা আরেকবার তৈরি করব। একটা রিকোয়েস্ট আসছে, যাদের হয়ে গেছে তারা একটু ধৈর্য ধরেন, আপনাদের জন্য আশা করি নতুন কিছু আছে। সো ইনফ্যাক্ট আমরা এই ডেটাবেসটা ডিলিট করে দিচ্ছি আর কি। হ্যাঁ, আমরা ড্রপ দ্য ডেটাবেস। কোনো একটা ডেটাবেস কিভাবে ডিলিট করতে হয় সেটাও কিন্তু আমরা জানি, আরেকবার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে আমাদের। আপনি যদি MySQL ডেটাবেস সার্ভার থেকে কোনো একটা ডেটাবেস ডিলিট করতে চান, প্রথমে সার্ভারে এসে আমাকে এই ডেটাবেসটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কোথায় যাব? অপারেশনে গিয়ে ড্রপ দ্য ডেটাবেস, সেখানে ক্লিক করলাম, একটা পপ আপ উইন্ডোজ চলে আসছে, ওকে দিয়ে দিলাম, ডেটাবেসটা চলে গেল। এখন কিন্তু আমার ডেটাবেস নাই। সো এখন আমার কি আছে? শুধুমাত্র একটা PHP ফাইল আছে, addstudent.php, যার নাম, এবং এই ফাইলটাকে যখন আমরা ব্রাউজারে রান করাচ্ছি এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি। এখানে 3টা ইনপুট ফিল্ড আছে, এবং এই প্রত্যেকটা ইনপুট ফিল্ড কার মধ্যে আছে? ফর্মের মধ্যে আছে। কারণ আমরা জানি যে ইনপুট ফিল্ডগুলো যদি ফর্মের মধ্যে না থাকে তাহলে কি হয় বলেন তো? এই ইনপুট ফিল্ডগুলো যদি ফর্মের মধ্যে না থাকে তাহলে কি আমি ভ্যালুগুলো সার্ভারের কাছে নিতে পারবো? তাই না? সো ইনপুট ফিল্ডের মধ্যে ইউজার যে ভ্যালুগুলো দিবে সেই ভ্যালুগুলো আমরা যদি সার্ভারের কাছে নিতে চাই তাহলে আমাকে যে ভদ্রলোক হেল্প করবে ওনার নাম কি? ফর্ম, তাই না? ভদ্রলোকের নাম হচ্ছে ফর্ম, আর ওনাকে কিছু ডিরেকশন দিতে হবে যে অ্যাকশন, তুমি এই রাস্তা দিয়ে যাবা এবং ডাটাগুলো এভাবে নিয়ে যাবা, রাইট? সো নাও তাহলে সার্ভারে থেকে সে ডাটাগুলো ডেটাবেস সার্ভারে পাঠিয়ে দিবে। সো আমাকে ডেটাবেস সার্ভার রেডি করতে হবে। এবার আমরা ডেটাবেস সার্ভারে আসলাম। এখানে এসে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে MySQL ডেটাবেস সার্ভার উইজার্ড। এখানে এসে আমাকে প্রথমে একটা ডেটাবেস তৈরি করতে হবে। ডেটাবেস তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, এই ডেটাবেস লেখাটার উপর ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট ডেটাবেস। তো ডেটাবেসের নাম দিব আমরা। লাস্ট ক্লাসে নেমিং কনসেপ্টের উপর কথা বলা হচ্ছিল। প্রজেক্টের নাম আর ডেটাবেসের নাম কি হতে হবে? সেম, এবং একটা প্রিফিক্স দিতে হবে, তাই না? DV_, কিসের প্রজেক্ট? স্টুডেন্ট ইনফো। সো DV_ স্টুডেন্ট ইনফো, এবং এখানে আমরা কোলেকশন সেট করে দিব আর কি, UTF-8 general CI, okay, and finally create. ডেটাবেস ক্রিয়েট করে ফেলেন যারা করেন নাই, গত ক্লাসে আসেন নাই। এসে কি ছাড়বেন নাকি আমি সব খুলে ফেলবো? প্রিপারেশন কিন্তু নিচ্ছিলাম। আমার কাছে কিন্তু এখন অত্যাধিক গরম লাগতেছে। কত আছে? 22-23। ঠিক আছে। সো এভাবে আমরা একটা ডেটাবেস তৈরি করলাম। ডেটাবেস সার্ভারে এসে ডেটাবেস তৈরি করলাম। এবার যে ডেটাবেসটা তৈরি করা হইলো সেটা সিলেক্ট করে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। সো টেবিলের নাম কি হবে? আমি কি রাখবো? স্টুডেন্ট ইনফো। এজন্য টেবিলের নাম দেব কি? TVL_student। আমি যদি বলি ক্যাটাগরি সেভ করেন তাহলে টেবিলের নাম কি হবে? TVL_category, এবং সব ছোট হাতে, বড় হাতে লিখবো না। আর কলাম হবে কয়টা? সাধারণত কোনো যে ফর্মে ডাটাগুলো আমি সেভ করব সেই ফর্মে যে কয়টা ফিল্ড আছে তার চাইতে মিনিমাম একটা বেশি হবে। ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে, বাট মিনিমাম একটা বেশি হবে। সো কয়টা ফিল্ড আছে এখানে? 3টা। কলাম হবে কয়টা? 4টা।
এবার কলামের নাম। সো ওই যে একটা কলাম বেশি হচ্ছে ওইটা হচ্ছে কি ওই টেবিলের প্রাইমারি কি, এবং সেটা হবে অটো ইনক্রিমেন্ট, সিস্টেম সেটাকে কন্ট্রোল করবে। সো এবং সেটা হচ্ছে ওই টেবিলের নামের সাথে আইডি লিখতে হয়। সো তাহলে আমরা কি লিখবো, স্টুডেন্ট আইডি। তারপরের কলামগুলো কি হবে, এখানে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কথা বলা হয়েছিল গত ক্লাসে, কারো কি মনে আছে? টেবিলের কলামের নামগুলো, হ্যাঁ তাই না, হ্যাঁ ভ্যালুগুলো, হ্যাঁ ইনপুট ফিল্ডের ভ্যালুর, ইনপুট ফিল্ডের যে নেম, সেই নেমের নাম, নেমটার সাথে এই ডেটাবেজের কলামের নামটা সেম রাখতে হয়। সো আমরা স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আমরা ফর্ম থেকে এই নেমগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। সো প্রথমে কলামের নামগুলো লিখে দেওয়া হচ্ছে, তারপরে টাইপগুলো বলে দিব আমরা। স্টুডেন্ট আইডি এর টাইপটা কি হবে, ইন্টিজার। সো টাইপ কি হবে সেটা আমরা কিভাবে ডিটারমাইন করব, ভ্যালুর উপর বেস করে, তাই না? স্টুডেন্ট আইডি কি হবে, 1 2 3 4 এগুলো যেহেতু সিস্টেম কন্ট্রোল করবে। সো ইন্টিজার কত দিব, দিলাম 5, এবং 5 দেওয়ার ফলে কি হবে সেটা আমরা জানি, 5 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা, হ্যাঁ অতগুলো রো করা যাবে, তাই না? জাস্ট মিনিট, হ্যাঁ সীমান্ত আপনাদের ওখানে আমি এসে কি করবো বলেন তো? সমস্যা নেই, আপনি যে করেন নাকি? আচ্ছা আমি এখন না, আমরা আসতে 9টা বাজে আসলাম। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। স্টুডেন্ট নেমটা কি হবে, নেম লিখতে কি লাগে, ক্যারেক্টার। সো ক্যারেক্টার যখন কোনো একটা ফিল্ডের ভ্যালু, যখন ক্যারেক্টার আসবে, ABCD আসবে, তখন তার টাইপ আমরা দিতে পারি ভার্কার অথবা টেক্সট। ভার্কার দেব কখন, টেক্সট দেব কখন? মাল্টিপল লাইন আসলে তখন টেক্সট। তো নেম তো আর তাই না, থাকে না ওইরকম আর কি। হ্যাঁ, সো ভার্কার কত দিব, 50, গুড এনাফ। ফোন নাম্বার, ফোন নাম্বার তো আসবে 1 2 3 4 5 6 এগুলা, তাহলে কি দিব, ইন্টিজার না ভার্কার না টেক্সট? কারণ এটা দিয়ে কোনো, হ্যাঁ কোনো মানে ম্যাথমেটিক্যাল টাস্ক এক্সিকিউট হবে না, এই জন্য আমরা ভার্কার দিতে পারি, বিকজ ভার্কার দিলে সংখ্যাও আসবে, ক্যারেক্টারও আসবে। হ্যাঁ বিট কম খরচ হবে, রাইট, হ্যাঁ জায়গা খরচ কম হবে। আর ইমেল অ্যাড্রেসটা কি হবে, এটাও ভার্কার। কত দিব, দিলাম 50। তাহলে ডেটাবেজের কলামের নাম, টাইপ এবং ভ্যালুটা আমরা সেট করে দিলাম। এরপরে যেটা করতে হয় যে স্টুডেন্ট আইডিটা, সেটাকে আমরা কি ইন্ডেক্সটা কি করে দেব, প্রাইমারি। তো তাহলে এখান থেকে এই ইন্ডেক্সের এখানে এসে দেখেন, এখান থেকে করে দেব প্রাইমারি। একটা কারো এরকম একটা পপ আপ উইন্ডোজ আসতেও পারে, নাও পারে, আসলে এখান থেকে গো দিয়ে দিবেন, গো। এন্ড ফাইনালি এআই, অটো ইনক্রিমেন্ট, শুধু একটা, হ্যাঁ সবগুলো করতে হবে না। এবার আমরা সেভ। আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। একটা কাজ করতে বলে সিনিয়ররা, সেটা হচ্ছে
তারা এভাবে বলে যে যখন তোমরা একটা টেবিল তৈরি করবা, টেবিল তৈরি করার পর সাথে সাথে স্ট্রাকচারে গিয়ে দেখবা যে আমি কি করলাম, কিভাবে ইনস্ট্রাকশন সেট করলাম আর আউটপুটটা কি হচ্ছে। তো দেখেন যেভাবে ইনস্ট্রাকশন সেট করা হয়েছিল সেভাবেই কিন্তু কাজটা আলটিমেটলি হয়েছে। যেমন স্টুডেন্ট আইডি এটাকে করা হয়েছে কি পিকে এবং এআই, তাই না, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট। সো কিভাবে বুঝলাম এটা প্রাইমারি কি হয়েছে, তালা চাবি, এরপরে এক্সট্রার মধ্যে কি দেওয়া আছে, এটা যদি কারো না আসে তাহলে কিন্তু ডেটা সেভ হবে না, গন্ডগোল লাগবে। স্টুডেন্ট নেম ভার্কার 50 যেভাবে সেট করা হয়েছিল সেভাবে আলহামদুলিল্লাহ আছে সবগুলো। ওকে, আচ্ছা এবার যদি কারো কখনো টেবিলের কলামের নাম চেঞ্জ করে দরকার হয় তাহলে কি করবেন, এই যে চেঞ্জ আছে না, এই চেঞ্জে ক্লিক করলে সাপোজ ফোন নাম্বারে বানান ভুল হয়ে গেছে তখন কি করবেন, বা টাইপটা আপনি চেঞ্জ করে দেবেন, ভুল হইতেই পারে, তখন চেঞ্জে ক্লিক করব আমরা। এই চেঞ্জে ক্লিক করলে দেখেন ওই রোটা আবার এভাবে চলে আসবে। এখান থেকে আবার আমরা ধরেন 25-এর জায়গায় করে দিলাম 20, মানে 20 আর কি, 20 তো না 20। এবারে সেভ, আপডেট হয়ে গেল, ঠিক আছে। সো নাও ফাইনালি আমাদের একটা ফর্ম আছে এবং আমাদের একটা ডেটাবেস সার্ভার, ডেটাবেস এবং ডেটাবেসের মধ্যে একটা টেবিল আছে। এবার আমরা আমাদের পিএসপি ফাইলটা চলে আসি। সো যেটা প্রথমে বলা হচ্ছিল যেহেতু দুটো ভিন্ন ফাইল, সো তারা একসাথে কাজ করতে হলে প্রথমে কি করতে হবে, তাদের সাথে লিঙ্ক করতে হবে, তাই না। সো বিফোর দ্যাট আমরা ছোট্ট একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে এই যে ফর্মের মধ্যে যে ডাটাগুলো ইউজার ইনপুট দিবে সেগুলো কোথায় চলে যাবে বলেন তো, ফর্মের মেথডে, তাই না। এভাবে একটা কথা বলা হচ্ছিল, যখন কোনো একটা ইনপুট এলিমেন্টের টাইপ হবে সাবমিট এবং সেটা একটা ফর্মের মধ্যে থাকবে, তখন ওই সাবমিট বাটনে ক্লিক হলে কি হয়, ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হয়। মানে একটা জিনিস সবসময় ফ্লো করার চেষ্টা করবেন, এটা ধরতে পারলেই কিন্তু হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং যেটাই বলেন, আপনি যদি এগুলো মুখস্থ করার কিছুই নাই, হ্যাঁ, তো তাহলে কি করতে হয়, আপনাকে শুধু ফ্লোটা বুঝতে হয় যে কোথা থেকে কোথায় যাচ্ছে। মানে বিষয়টা এরকম, আমি কিছু ইনস্ট্রাকশন সেট করে দিচ্ছি, আমার ইনস্ট্রাকশন সেট করা অনুযায়ী কেউ না কেউ একজন কাজ করতেছে, তাই না। আলটিমেটলি বিষয়টা কি এরকম না। তাহলে আমি এখানে যেভাবে করলাম, সো এখান থেকে যখন সাবমিট বাটনে ক্লিক হবে তখন কাজটা কোথা থেকে শুরু হবে, এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর সাথে সাথে সেই ফর্মের অ্যাকশন এবং মেথডটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাকশন যেহেতু ব্ল্যাঙ্ক তার মানে কি এই পেজে কাজটা হবে, আর মেথড পোস্ট তার মানে কি ডাটাগুলো চলে যাবে। সো আমরা তাহলে এখানে এসে পিএসপি স্ক্রিপ্ট লিখব। তাহলে সাবমিট বাটনে ক্লিক করলে ডাটাগুলো ফর্মের মেথডে চলে যাবে। সো আমরা একটু দেখতে চাচ্ছিলাম মেথডে ডাটাগুলো কিভাবে যায়, এটা কি দেখা যাবে, কি করতে হয় যেন, হ্যাঁ প্রিন্টার, প্রিন্টারের মধ্যে কি দিয়ে দিব বলেন, আমি দেখতে চাচ্ছি পোস্টের মধ্যে ডাটাগুলো কিভাবে যায়, তাহলে প্রিন্টারের মধ্যে কি লিখতে হবে, ठीक है। নাও এবার যদি আমরা সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, খেয়াল করেন প্রথমে এটা ফাঁকা আসতেছে কেন বলেন তো, তাই না, প্রথমবার তোমার অ্যারেটা কি ফাঁকা। আমি যখন এখানে ইনপুট দিচ্ছি লাইক ফয়সাল ইসলাম
ফোন নাম্বার 456 আর ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম rajan@gmail.com। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, এই সবগুলো ডেটা এই ফর্মের মেথডে পোস্টে চলে যাবে। দেখি যায় কিনা। এই দেখেন চলে আসছে, স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাটন। এরকম আসে আমাদের। তো এতটুকু ঠিক আছে। সো ফর্মের মেথডে ডাটাগুলো চলে যাচ্ছে। এবার এখান থেকে ডাটাগুলো কোথায় নিতে হবে, ডেটাবেস সার্ভারে। সো ফার্স্ট অফ অল খেয়াল করেন, আমাদের এটা লাগবে না, জাস্ট আমরা চেক করে নিলাম যে কাজটা হয় কিনা। ওকে, নাইস। তাহলে যেহেতু এটা একটা পিএসপির ফাইল এবং এটা ডেটাবেস সার্ভার, দুটো আলাদা জিনিস, তো প্রথমে তার মধ্যে কি করতে হবে, কানেকশন দিতে হবে। হ্যাঁ, সো পিএসপির কোনো একটা ফাইলকে মাইএসকিউএল ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করার জন্য একটা ফাংশন আছে, তাই না? আমরা জানি তার নাম কি, I_connect। আপনাদের একটা রিটেন পরীক্ষা হবে, সেখানে এই ধরনের একটা কোশ্চেন নাও আসতে পারে। সেটা হচ্ছে যে পিএসপির কোনো একটা ফাইলকে মাইএসকিউএল ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করার জন্য কোন ফাংশনটা ইউজ করা হয়। MySQL I_connect, আপনারা এই ফাংশনটা লিখে দিতে পারেন। হ্যাঁ, জানি না, নাও আসতে পারে। ঠিক আছে, ভিডিও হচ্ছে তো এই জন্য বললাম আমাকে। ঠিক আছে, তো পিএসপির এই ফাইলটাকে আমরা মাইএসকিউএল ডেটাবেস সার্ভারের সাথে এই ফাংশনের মাধ্যমে কানেক্ট করতে পারি। এই ফাংশনের মধ্যে আমাকে 4টা ইনফরমেশন দিতে হবে আর্গুমেন্ট আকারে। এই ফাংশন, এটি কি কলিং না ডেফিনেশন? কলিং। তাহলে এই ফাংশন কল করার সময় আমরা যা পাস করি সেটাকে কি বলে, আর্গুমেন্ট। তো আমাকে 4টা আর্গুমেন্ট দিতে হবে। প্রথমটা হচ্ছে আমি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে যাচ্ছি তার হোস্ট নেম, আমি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হতে যাচ্ছে তার ইউজার নেম, আমি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হচ্ছে তার পাসওয়ার্ড, এবং ওই ডেটাবেস সার্ভারের মধ্যে তো অনেকগুলো ডেটাবেস আছে, তাই না? দেখেন আমার এখানে কয়টা আছে, আমার এই ডেটাবেস সার্ভারে এইটা আছে, এইটা, 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 1 2 3 4 5 6টা আছে, তাই না? আপনাদের এরকম থাকতে পারে, বেশিও থাকতে পারে। তাহলে এই ডেটাবেস সার্ভারের কোন ডেটাবেস নিয়ে আমি কাজ করব সেই নামটা লাগবে না? তো এই ফাংশনের মধ্যে এই বিষয়গুলো দিতে হবে। এখন একটা কথা এভাবে সিনিয়ররা বলে যে ফাংশনের আর্গুমেন্ট হিসেবে কোন র ডাটা দিতে হয় না, ভেরিয়েবলাইজ করে দিতে হয়। তাহলে আমি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড হব তার হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডেটাবেস নেম, এগুলোকে আমরা আগে কি করব, ভেরিয়েবলাইজ করব, তারপর আমি আর্গুমেন্ট হিসেবে পাঠাবো। তাহলে আমি এখানে প্রথমে একটা ভেরিয়েবল নিচ্ছি, লাইক হোস্ট নেম। তো লোকাল মেশিনের জন্য হোস্ট নেমটা কি, লোকাল হোস্ট। এবার আপনি যদি বলেন যে এগুলো তো আমি জানি না, কোথায় থেকে পাইছেন, আন্দাজি বললেই হবে নাকি? এই দেখেন এখানে সব আছে। এই যে আমরা এই ডেটাবেস সার্ভার উইজার্ডে আসলাম, এখানে এসে বলেন তো আমি হোমে যাব কিভাবে? এই যে ঘর দেখতে পাচ্ছেন না, ঘরের মধ্যে ক্লিক করলাম, এটা হচ্ছে কি আমাদের হোম। তো এখান থেকে আমরা যদি কোথায় যাব, সেটিংসে আছে কি, দাঁড়ান এখানে কোথায় যেন আছে একটা, এক্সপোর্ট ম্যানেজ, আচ্ছা জাস্ট এ মিনিট। এই যে ইউজার অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্টে যাব আমরা। ইউজার অ্যাকাউন্টে যেখানে দেখেন লোকাল হোস্ট লেখা আছে,
হোস্ট নেম, ইউজার নেম কি, এনি কি স্যার, রুট হোস্ট নেম কি, লোকাল হোস্ট, অথবা এটা হচ্ছে কি বলেন তো, এই মেশিনের আইপি। ঠিক আছে, পাসওয়ার্ড কি দেওয়া আছে, মানে কোনো পাসওয়ার্ড নেই। বেসিক্যালি যদি পাসওয়ার্ড থাকতো তাহলে কি আমরা ডিরেক্ট ডেটাবেসে ঢুকতে পারতাম না। এখান থেকে আবার আপনি চাইলে এডিট করে প্রিভিলাইজ করতে পারেন, অনেক কিছু করা যায় আর কি। সো লোকাল হোস্ট, ইউজার নেম হচ্ছে রুট আমরা ইউজ করবো, আর পাসওয়ার্ড দিব কি ব্ল্যাঙ্ক। এবার আমরা ফাইলে চলে আসি, তাহলে হোস্ট নেম দিয়ে দিলাম লোকাল হোস্ট, ইউজার নেম একটু জনসংখ্যা বেশি মনে হচ্ছে, তারপরে সবাই আসেন নাই। 3 × 5 3 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 জন আসছেন মাত্র। বেশি আসছে। কত ক্লাসে আপনি আসেন নাই কেন? আবার ডিফারেন্স থিসিস পেপারে ভার্সিটিতে হুদা এরকম ওদের ফরম্যাট না একটা যদি ভুল যায় তাহলে দেখ আমরা বাঁচিয়ে গেছি। আমাদের সময় ডিফেন্স টিফেন্স ছিল না। হ্যাঁ হ্যাঁ পাইছি 2 রে। মামুন আছে না এখনো? মামুন ডিপার্টমেন্টের হেড, সিএসসি ডিপার্টমেন্টের হেড কে? আপনাদের ডিপার্টমেন্টের হেডের নাম কি? মামুন না এটা কে? মামুন কে? মামুন চলে গেছে? নাই তো চলে গেছে। কবে গেছে? এই এবছর। আমাদের সময় মামুন ছিল, আপনারা পান নাই ওনারা? ছিল ক্লাস নিতে, ওই কিন্তু মাথার সমস্যা আছে হ্যাঁ জানেন তো। লিসা ম্যাডাম আছে, লিজা ম্যাডাম আছে, আছে। প্যারিস স্যার আছে না? প্যারিস আছে, প্যারিস ভাই, প্যারিস ভাই। হ্যাঁ প্যারিস তো আসলে কিন্তু আমাদের বড় ভাই। স্যার একদম বেশি স্টেট ফরওয়ার্ড। এখন সব নতুন, যে বাইরে আছে তাকে নিতে ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করেন আমরা এখানে কি করলাম।
আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই পিএসপির ফাইলটাকে মাইস্কুয়েল ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড করব। তো পিএসপির কোনো একটা ফাইলকে মাইস্কুয়েল ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করার জন্য আমরা যে ফাংশনটি ইউজ করব তার নাম হচ্ছে mysqli_connect। এই ফাংশনের মধ্যে আমাদের 4টা আর্গুমেন্ট ইউজ করতে হবে। একটা হচ্ছে মিনিমাম আর কি 4টা। একটা হচ্ছে হোস্ট নেম, যে সার্ভারের সাথে কানেক্ট হতে যাচ্ছে তার হোস্ট নেম, তার ইউজার নেম, তার পাসওয়ার্ড এবং তার ডেটাবেস নেম। আমি কোন ডেটাবেস নিয়ে কাজ করব তার নামটা। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ফাংশনটা এই আর্গুমেন্টগুলো ইউজ করে যদি ঘটনা ঘটাইতে পারে তাহলে সে একটা অ্যারে রিটার্ন করে, কিছু ইনফরমেশন রিটার্ন করে। ওই সার্ভারের সাথে কিছু ইনফরমেশন রিটার্ন করে, সেটাকে মনে করেন আমরা একটা ভেরিয়েবলে ধরলাম, তার নাম দিলাম লিঙ্ক। এবার একটু দেখেন তো এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে। ভেরিয়েবলের মধ্যে ধরে দেখেন ভেরিয়েবলটার মধ্যে কি আছে, কি রিটার্ন করে। Affected to row 0 finding code conversion. তাই না? এখন ঘটনা হচ্ছে অনেকেই বাড়ি খাইছেন, কিন্তু একটা বাড়ি খান নাই যে অ্যারে স্ট্রিং কনভার্সন কে খাইছেন? কংগ্রাচুলেশন, বেশি বেশি ইরর খাবেন। হ্যাঁ, কিছুই আসে নাই। হাই হাই। সো হোয়াই, একটু খেয়াল করেন এই যে ভেরিয়েবলটা, দিস ইজ নট সিঙ্গেল ভেরিয়েবল, দিস ইজ অ্যারে। এবং আমি যদি একে ডিরেক্ট ইকো করি, খেয়াল করেন আমি ইকো করলাম কাকে? লিঙ্কে। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন আমি একটা থ্রেড খাবো। ওকে, কারণ কি? কারণ হচ্ছে যে এই ভেরিয়েবলটা হচ্ছে একটা অ্যারে। অ্যারে কি এভাবে প্রিন্ট করা যায়? প্রিন্টার দিতে হয়, রাইট। সো আমরা ইকোর পরিবর্তে কি ইউজ করব? প্রিন্টার। আমি এই নাটকটা কেন করলাম আপনাদের সাথে? কারণ হচ্ছে ইন ফিউচার আমি বলবো যে এর মধ্যে কি আছে দেখেন, ওর মধ্যে কি আছে দেখেন। তো আপনারা একবার ইকো করবেন, যদি কোনো কারণে না হয় তখন কি করবেন? প্রিন্টার করবেন। এটা হয় সিঙ্গেল ভেরিয়েবল না অ্যারে ভেরিয়েবল, এর বেরো তার কিছু নাই। ঠিক আছে, এবার যদি সেভিং করি এবং ব্রাউজারিং করি, দেন দেখেন এগুলো এরকম আসছে কেন বলেন তো? আপনাদের এরকম আসছে? কি ওয়ার্নিং দিছে? এই ইনফরমেশনগুলো যদি ঠিক থাকে তাহলে ওয়ার্নিং দিবে না, বুঝতে পারছেন? ইনফরমেশন ঠিক থাকে। আপনি লোকাল হোস্ট, রুট, এই পাসওয়ার্ড এখানে কি লিখছেন? এখানে এই এরকম দিলেও কিন্তু হবে না, স্পেস দিলে হবে না, তো একদম গায়ে গায়ে মিশানো থাকবে। আবার এটা কিন্তু আবার সিঙ্গেল কোটেশন না, এরকম কিন্তু না। হ্যাঁ, এটা হচ্ছে কি দুইটা সিঙ্গেল কোটেশন, বাট এই মাঝখানে কোনো কি থাকবে না, স্পেস থাকবে না, বিকজ পাসওয়ার্ড হচ্ছে কি ব্ল্যাঙ্ক। অ্যাকচুয়ালি এটি এরকম আসার কারণ হচ্ছে কি যে এটা হচ্ছে অ্যারেকে সে দেখাচ্ছে, বাট হিউম্যান রিডেবল কখন হবে বলেন তো? ইকো প্রি। কোনো একটা অ্যারের মধ্যে ইন্ডেক্স সহকারে হিউম্যান রিডেবল আকারে দেখতে হলে কি করতে হয়? ইকো প্রি দিতে হয়, তাই না? লিঙ্ক। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এই দেখেন এরকম আসতেছে। এখানে দেখেন কি আছে? ইফেক্টেড রো, ক্লায়েন্ট ইনফো, ক্লায়েন্ট ভার্সন, ইরর টিরর আছে কিনা, ঠিক আছে? তারপরে হোস্ট নেমটা কি দেখাচ্ছে? লোকাল হোস্ট ভায়া টিসিপি আইপি, তাই না? মারিয়া ডিবি ডেটাবেস, খেয়াল করছেন? এভাবে আসতেছে। আছে এখানে ইরর নাম্বার, আর কি ইরর, কোন ইরর আছে কিনা, ঠিক আছে? এখন মনে করেন কোন একটা ইনফরমেশন আমি ভুল দেই, কিছুই আসতেছে না। ভেরি গুড।
নিরতন এই আপনি কই সিআর সাহেব আপনার নাম জানি ভুলে গেছি তানভীর চৌধুরী মাই স্কুল অ্যান্ড স্কুল কানেক্ট ঠিক আছে এই তো আপনি তো আসছেন আপনারা আসছে হ্যাঁ ফাইলই দেখা যাচ্ছে কার ফাইল দেখা যাচ্ছে না দেখি তো ওই যে ডিরেক্টরিতে আসে আপনার তো পারে হ্যাঁ কি কাজ স্যার কি ওর একটু এক্সপ্লেন করেন folder na file oops আপনাদের একটা গুড নিউজ আছে হ্যাঁ আজকে আমরা 8টার দিকে ছেড়ে দিব ঠিক আছে ব্রেকিং নিউজ আজকে দেওয়া হবে না ট্রেনে যাবো 8টা পর্যন্ত ওকে হ্যাঁ আপনি কোথেকে আসলেন ভাড়া থেকে আসছেন আপনি গত ক্লাসে আসেন নাই কেন না না আপনি তো আসেননি গত ক্লাস তাই না কেন আসেন নাই কাজ ছিল আপনার
আচ্ছা তাহলে রাখবো স্যার। হ্যাঁ ভিডিও করা হয়নি স্যার তাহলে আবার বলেন আরেকটু। আরেকবার বলবো রেকর্ডিং করে রাখতে হবে। আচ্ছা তো কোশ্চেনটা এরকম নাও আসতে পারে, সেটা হচ্ছে যে পিএসপির ফাইলকে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করার জন্য কানেকশন স্ট্রিংটি লেখেন। কানেকশন স্ট্রিংটি লিখতে বলা হচ্ছে। প্রথমে কি বলছিলাম যে ওটা ছিল এমসিকিউ, যে মাইএসকিউএল ডেটাবেস সার্ভারের সাথে পিএসপির একটা ফাইলকে কানেক্ট করার জন্য কোন ফাংশন ইউজ করা হয়, তাই না? মাইএসকিউএল আই লিখবো আমরা, তখন লিখতে পারি আমরা মাইএসকিউএল আই। আর এবার বলা হচ্ছে যে কানেকশন স্ট্রিংটা লেখেন। তো কানেকশন স্ট্রিং যদি লিখতে বলে আমরা এখান থেকে শুরু করব, শেষ করব কোথায়? এখানে। দিস ইজ কল্ড কানেকশন স্ট্রিং। এতটুকুনের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মনের কথা মনের মধ্যে লুকায় রাখলে কিন্তু কোনো লাভ নাই, মন কষ্ট হবে। কোনোদিনই পাবেন না তারে। সো যা বলা বলে ফেলেন, বুঝতে পারছেন? কিছু একটা তো হবে নাকি? যাক, আল্লাহ ভরসা। সো কানেকশন কমপ্লিট। নাও এবার যখন ভিডিওটা আলাদা দিলে হয় না? হ্যাঁ হয়, আমরা একবারে সব দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? কানেকশন স্ট্রিং কমপ্লিট। এখন আমি যখন এই ফাইলটা addStudent.php এই ফাইলটাকে আমি যখন এই ব্রাউজারে রান করাবো, এই যে মনে করেন ব্রাউজারে রান করিয়ে দিলাম, এখন আমার এই পিএসপির ফাইলটা এই ডেটাবেস সার্ভারের সাথে কানেক্টেড। আমি এই পিএসপির ফাইল থেকে এই ডেটাবেস সার্ভারে যে কোনো ধরনের ভালো কাজ খারাপ কাজ করতে পারবো, ঠিক আছে? তো যেমন মনে করেন আমার এই ডেটাবেসের মধ্যে এই টিবিএল স্টুডেন্ট এর মধ্যে কোনো রেকর্ড আছে এখন? নাই, কিন্তু আমি একটা রেকর্ড ইনসার্ট করব। সো নর্মালি আমরা ছোটবেলা কি করে লিখতাম বলেন তো? যেখানে দেখেন এসকিউএল একটা কমান্ড আছে, এখানে যদি আমি এভাবে লিখি ইনসার্ট ইনটু টেবিলের নাম দিতে হয়, তাই না? টিবিএল স্টুডেন্ট ভ্যালুস ডেটাবেস সার্ভারে এসে কোয়েরি লেখেন আর কন্ট্রোল এস, এটা তো খালি পড়েই যায়। স্টুডেন্ট নেম, এগুলো ভ্যালু সেভ করতে হবে না? ফোন নাম্বার, এখানে এটা কেন লিখলাম? র প্র্যাকটিস করার জন্য, রাইট? এটা একটু প্র্যাকটিস করে নিয়ে এটা ভালো আর কি, আপনার হাত অনেক বেশি তাহলে ইয়ে হবে আর কি, ফ্লুয়েন্ট হয়ে যাবে। সো একটু খেয়াল করেন যে ইনসার্ট ইনটু টিবিএল স্টুডেন্ট ডেটাবেজে ডেটা সেভ করার জন্য আমরা জানি এই কোয়েরিটা লিখতে হয়, তাই না? কোথা থেকে জানি? এই যে মনে করেন w3schools.com যে সাইটটা আছে, এই সাইটটা এসে আমাদের একটু জবর কাটতে হবে। জবর কাটা বুঝেন? বলেন। হ্যাঁ, খাওয়ার পরে হজম করার কাজে। হ্যাঁ, ওই কাজটা করতে হবে, জবর কাটতে হবে আমাদের। কখন? রাত্রে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার আগে। ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার আগে। সো মনোবিজ্ঞানীরা এভাবে বলে যে দুইটার সময় মানুষের ব্রেন খুব শার্প থাকে, একটা হচ্ছে ঘুমানোর আগে আর একটা হচ্ছে ঘুম থেকে ওঠানোর পর, ঠিক মানে ঘুম থেকে ওঠার আগে আর কি। সো যখন আপনি রাত্রে ঘুমাতে যান, আমাকে বলার দরকার নাই,
ঘুমানোর আগে যখন বিছনায় শোয়ার পরে আপনি আধা ঘন্টা কি চিন্তা করেন? ঠিক আছে, আমিও ওগুলো চিন্তা করছি আগে, আপনি এখন যেগুলো চিন্তা করেন, বাট ওখান থেকে বের হয়ে আসছি। এখন কি করি? এখন মনে করেন এই মোবাইলের মধ্যে অ্যাপস নামাইছি, W3 স্কুল পড়ি, PHP ম্যানুয়াল নামাই নিছি মোবাইলের মধ্যে, সব প্লে স্টোরে আছে। ঠিক আছে, মোবাইলের মধ্যে পড়তে পড়তে যতক্ষণ চোখ এভাবে ঠিক থাকে ততক্ষণ পড়তে পড়তে পারে না ঘুমায় যাবে, ঘুম থেকে উঠে দেখি ওভাবেই আছে মোবাইল। ঠিক আছে, সো এগুলো পড়তে হবে, হ্যাঁ, কারণ ওই টাইমটা হচ্ছে খুব ক্রুশিয়াল। আপনি যা স্টাডি করবেন আপনার ব্রেনের মধ্যে ওগুলো থাকবে। ঘটনা হচ্ছে এবং সকালবেলা ঘুম থেকে ওঠার সময়, এই দুইটা হচ্ছে পারফেক্ট টাইম এই জিনিসগুলো পড়ার জন্য। সো এই আমরা w3school.com এ এসে মনে করেন SQL সেকশনে আসলাম। এখানে এসে দেখেন বেশ কিছু কোয়েরি কিন্তু এখানে লেখা আছে। আপনারা ইনফ্যাক্ট এটা পড়তে হবে আর কি। সো এই প্রথমই এটা আর কি SQL টিউটোরিয়াল, এই যে এই পর্যন্ত আর কি, ফাংশনের আগ পর্যন্ত প্রত্যেকটা পার্ট। যেমন মনে করেন আমাদের একটা ডেটাবেজ আছে, তাই না, স্টুডেন্ট ইনফো, এখানে একটা টেবিলও আছে। এবার আমরা ধরেন এই যে একটা কোয়েরি লিখলাম, এই কোয়েরিটা কিভাবে লিখলাম এখান থেকে আমরা পড়ে আসছি। এই যে ইনসার্ট, ডেটাবেজে ডাটা নেওয়ার জন্য কি লিখতে হয়, এই দেখেন ইনসার্ট, SQL insert into statement. So insert into statement is used to insert new record in table. Fine. So এখান থেকে কি বলা আছে, the insert into statement is used to fine. তো সিনট্যাক্সটা কি, এই যে সিনট্যাক্স, insert into এটা কি টেবিলের নাম, এবং ভ্যালুসের পরে কি দিতে হয়, কলামের নাম। সো আমরা যে কোয়েরিটা লিখলাম insert into, যেগুলো বড় হাতের এগুলো হচ্ছে কি সিনট্যাক্স, SQL ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স। ওনাদের সম্মান করার জন্য বড় হাতে লিখলাম। অনেকে ছোট হাতে লেখে, আমি বলবো যে না, ছোট হাতে লিখলে কাজ হবে, বাট বড় হাতে লিখবেন। এরপরে ইনসার্ট ইনটু টেবিলের নাম, আমি যে টেবিলে ডাটা দিব সেই টেবিলের নাম। এরপরে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দিতে হয়, দিতে হয় যে টেবিলে ডাটাগুলো আমি দিব সেই টেবিলের কলামের নাম। দেখেন আমার টেবিলে কলামের নাম কি ছিল, স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এরপরে ভ্যালুসের পরে দিতে হবে আমি যে ডাটাগুলো দিতে চাচ্ছি। মনে করেন আমি কোয়েরিটা কপি করে এখন এটা হচ্ছে কি, আমি এই যতটুকুন কাজ করা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি কোয়েরি প্রিপেয়ার করা। কোয়েরি প্রিপেয়ার করার পর এবার আমি কোয়েরিটা এক্সিকিউট করব, তাই না? কোয়েরিটা এক্সিকিউট করব কোথায়, গোতে প্রেস করলে কি হয়ে যাবে, দেখেন গোতে প্রেস করলাম, আমাকে বিশাল একটা এরর দেখাচ্ছে, কারণ কি, ভেরি গুড। SQL syntax error। আচ্ছা, এখানে আমার এগুলো সম্ভবত লাগবে না। হ্যাঁ, স্টুডেন্ট আইডিটা তো অটো ইনক্রিমেন্ট। আপনার ইয়ে দিয়ে কাজ করছে, আপনার কম্পিউটার নষ্ট। VALUESINSERT, ইনসার্ট ইনটু। আচ্ছা, এবার দেখি কি হয়, গোতে প্রেস করি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঘটনা ঘটে গেছে কিন্তু। দেখেন এবার যদি আমরা ব্রাউজ করি, এই যে একটা রো চলে আসছে কিন্তু, তাই না, যে স্টুডেন্ট আইডি 1, নেম কি রহিম, ফোন নাম্বার 1 2 3, ইমেল অ্যাড্রেস rohim@gmail.com। দিস প্রসেস এটা কি ম্যানুয়াল, তাই না? আমরা এখানে যতবার লিখে দিব ততবারই একই জিনিস আসবে। এখন ঘটনা হচ্ছে এই ডাটাগুলো, এই যে রহিম 1 2 3 ইমেল অ্যাড্রেস, এগুলো কোথা থেকে আসবে, ফর্ম থেকে আসবে না, ফর্ম থেকে আসবে কিন্তু। সো এইভাবে ম্যানুয়ালি না দিয়ে আমরা এবার এই ফর্ম থেকে কাজগুলো করব। তার মানে আমরা যদি ডেটাবেজে কোনো কাজ করতে চাই, ডাটা সেভ করা, তোলা, এডিট করা, ডিলিট করা, এই কাজগুলো যদি করতে চাই কিভাবে করতে হবে, SQL ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে হবে, একটা স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করতে হবে। স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আমি কোথা থেকে শিখবো, এখান থেকেই শিখেন। ঠিক আছে, এখান থেকে এতটুকুন পড়লে আপনি মোটামুটি সেমি উস্তাদ হয়ে যাবেন SQL এর। ঠিক আছে, এখানে কি হিউজ আছে, হিউজ। কিভাবে প্র্যাকটিস করবেন, এই যে ডাটাটা আমি নিলাম, এই যেখানে সব বলে দেওয়া আছে কি, ইনসার্ট ইনটু টেবিলের নাম। সো এখানে একটা জিনিস বলা দরকার আর কি, সেটা হচ্ছে যে আমি যদি এটা না দেই তাও হবে, ইনসার্ট ইনটু টেবিলের নাম ভ্যালুসের পরে দিয়ে দিলে না দিলেও হবে, বাট এই প্র্যাকটিসটা অন করেন, এটা আরো পরে। ঠিক আছে, কলামের নাম না দিলেও কাজ করবে,
বাট কলামের নাম দিয়ে প্র্যাকটিস করাটাই ভালো আর কি শুরুর দিকে। সো নাও এবারে যে একটা হয়ে যাচ্ছে, এখন আমাদের ডাটাগুলো তো এখান থেকে আসবে। সো তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু ডাটা সেভ করার জন্য একটা কোয়েরি প্রিপেয়ার করতে হয়, আমাকে একটা কোয়েরি প্রিপেয়ার করতে হবে এখন। সো আমি একটা ভেরিয়েবল নিলাম এসকিউএল, এখানে মনে করেন আমি ওই কোয়েরিটা লিখে দিলাম। আমরা একটা ভেরিয়েবল নিলাম এসকিউএল, এখানে ডেটাবেজে ডাটা সেভ করার জন্য আমরা একটা কোয়েরি লিখব। কিভাবে, ইনসার্ট আমরা লিখতে পারি সবাই ইনটু টেবিলের নাম ভ্যালুস কলামের নাম। বলেন স্যার। MySQL I আর MySQL এর মধ্যে আসলে মেইন ডিফারেন্স হচ্ছে MySQLটা সিকিউরিটি কম, MySQL এর সিকিউরিটি একটু বেশি, সিকিউরিটি বেশি। যেমন মনে করেন আমরা যদি নর্মালি MySQL দিয়ে কাজটা করতাম, আমরা এই একটা ফাংশনের মধ্যে সবগুলো প্যারামিটার দিয়ে ওভাবে কাজ করে না আর কি সব সময়। আর একটা হচ্ছে যে আমরা কোয়েরি এক্সিকিউট যখন করব, এখানে এই প্রত্যেকটা যেমন ধরেন এই যে MySQL I_error, এখানে খেয়াল করেন এই ফাংশনটার কাজ কি। এটা তো যদি কানেকশন ভুল হয় তাহলে সে কি করবে, কানেকশন ফেল কথাটা দেখাবে, এবং এই ফাংশনটা হচ্ছে ইরর জেনারেট করবে কি কারণে কানেকশন করতে পারলো না, এবং সেই ইররটা জেনারেট করার জন্য আমাকে এখানে কি পাঠাতে হয়েছে, একটা আর্গুমেন্ট, ওই সার্ভার ইনফরমেশন। আর আমি যদি নর্মালি MySQL দিয়ে করতাম তাহলে এটা লাগতো না, সিম্পলিভাবে দিয়ে দিলে হয়তো। তো MySQL আইটা একটু সিকিউর বেশি আর কি MySQL এর চাইতে। আরও বেশ কিছু পার্থক্য আছে আর কি। সো যেটা বলা হচ্ছিল ওয়ান অফ দেম যে সিকিউরিটির ইস্যুর কারণে, এবং ওটা অনেক পুরাতন হয়ে গেছে আর কি। আমরা MySQL দিয়ে শুরু করছিলাম, বাট ওটা ডেপ্রিশিয়েট হয়ে গেছে। PHP 7 এর সাথে MySQL এখন যায় না, বাদ। MySQL এটা তো স্যার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট না, অবজেক্ট ওরিয়েন্টেড পিডিও। অবজেক্ট ওরিয়েন্টেড যদি হয় তাহলে এই যে এটা ফাংশন আপনি ইউজ করছেন, এই ফাংশনটা কি থাকবে কোনো না কোনো একটা ক্লাসের মধ্যে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুবই মজার, আমরা খুব এনজয় করে জিনিসটা প্র্যাকটিস করবো আশা করি ইনশাল্লাহ ক্লাসে। তো ইনফ্যাক্ট এই ফাংশনটা যদি কোনো একটা ক্লাসের হইতো, এটা তো এখন PHP-র লাইব্রেরি বিল্ট ইন, যে কারণে আমরা উইদাউট পারমিশনে রেখে ইউজ করতে পারতেছি। বাট যদি অবজেক্ট ওরিয়েন্টেড হইতো, যেমন ধরুন পিডিওতে যখন পিডিও কিন্তু আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এখানে। পিডিওতে যখন প্র্যাকটিস করবো তখন দেখবেন যে পিডিও ক্লাসের যে ফাংশনগুলো আছে, প্রিপেয়ার, বাইন্ড প্যারাম, এক্সিকিউট, ফেস অ্যাসক, এই ফাংশনগুলো যখন আমরা ইউজ করবো তখন দেখবেন পিডিও ক্লাসের একটা পারমিশন লাগছে। তো দিস ইজ নট অবজেক্ট ওরিয়েন্টেড। হ্যাঁ, এই প্রসেসে তা শিখে রাখেন আর কি, বাট হয়তো খুব বেশি দিন আর যাওয়া যাবে না এভাবে। যখন আমরা হচ্ছে কি সার্ভারে কোনো ইয়াতে হোস্ট ইউজ করব, তখন কি ওই লিংকটা দিয়ে দিতে হবে নাকি তখন কি ইউজ করতে হবে? কোথায় ইউজ করব? আমার একটা যেমন আমি যদি 300 ওয়েব হোস্টে কোনো হোস্টিং করি, সেই ক্ষেত্রে আমার এখানে এই হোস্ট নেমটা কি হবে? হোস্ট নেমটা দুটো জিনিস হতে পারে, আইপি হতে পারে, আবার মনে করেন লোকাল হোস্ট হতে পারে। ওইখানে লোকাল হোস্ট, হ্যাঁ ওখানেও লোকাল হোস্ট, লোকাল সার্ভার জন্য। আপনি যদি নর্মালি লিনাক্স মেশিনে থাকে, আপনার হোস্টিং সার্ভারটা থাকে, সেক্ষেত্রে যদি কোনো কনফিগারেশন না করা থাকে আপনি লোকাল হোস্ট ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাট আপনার ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই লাগবে। আবার আপনার এমনও হতে পারে যদি আপনি ক্লাউড, কিছু সার্ভার আছে এগুলো ক্লাউড বেস, সেখানে আপনার আইপি ধরে করতে হয়, সেখানে লোকাল হোস্ট লিখলে কাজ হবে না। মানে যেগুলো হাওয়ায় ভাসবে সেগুলোর এখানে আইপি লিখতে হবে, হাওয়ার আইপি। আর যেগুলো মনে করেন হ্যাঁ না, সকেট টকেট লাগে না, ঠিক আছে, এগুলো দিলেই হয়ে যায়। ঠিক আছে, গেল ভরসা। সো আমরা ইনসার্ট করার জন্য একটা কোয়েরি লিখতে চাচ্ছিলাম, ইনসার্ট ইনটু টেবিলের নাম, এবারে এখানে দিতে হবে টেবিলের কলামের নাম, এখানে দিতে হবে ভ্যালুস। সো টেবিলের কলামের নাম আমরা জানি, লিখে দিই স্টুডেন্ট, নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস।
ভ্যালুসের মধ্যে কি হবে? আমি যা সেভ করব সেগুলো কোথায় আছে? পোস্টে আছে। তাহলে পোস্ট হচ্ছে কি অ্যারে। সো এবার দেখেন এভাবে এই পোস্ট থেকে আমরা অ্যারে থেকে ভ্যালু বের করে কিভাবে? ইন্ডেক্স ধরে। আমি ভুল লিখছি, এখানে কিন্তু সেমিকোলন হবে না। না এখানে লাগবে না, বাইরে লাগবে। বাইরে লাগবে। হ্যাঁ বলেন। সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের পার্থক্য হচ্ছে সিঙ্গেল কোটেশন ভেরিয়েবল চিনতে পারে না, ডাবল কোটেশন ভেরিয়েবল চিনতে পারে। ঠিক আছে, এরপরে আরো বলা যেতে পারে যে মনে করেন আমরা ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন লিখতে পারবো, কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন লিখতে পারবো না। এই ধরনের কিছু ছোট ছোট আছে, ব্যারিয়ার আছে আর কি। সো যখন আমরা পিএইচপি সিনট্যাক্স প্র্যাকটিস করছি তখন বিষয়গুলো হয়তো বলা হওয়ার কথা আর কি। তো যাই হোক, তাহলে আমরা এই যে কাজটা করলাম, এখন এখানে একটু শুধু খেয়াল রাখেন, এগুলো তো আসলে মুখস্থ করার কিছু নাই, সবই হচ্ছে কি আপনাকে জাস্ট সিস্টেমটা, টেকনিকটা একটু খেয়াল করতে হবে। তো ইনসার্ট ইনটু, এটা কি ফিক্স, যেগুলো বড় হাতের আছে এগুলো কি ডাটা সেভ করার জন্য অলওয়েজ কি সেম থাকবে। এবার এখানে কি চেঞ্জ হবে, যখন যে টেবিলে ডাটা ঢুকাবো সেই টেবিলের নাম। এবারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আসবে? 3টা আছে, 30 থাকলে কোনো সমস্যা? 300 থাকলে সমস্যা নেই, একটা একটা করে খালি কষ্ট করে লিখতে হবে। ঠিক আছে, এটা। এরপরে এগুলো তাহলে টেবিলে কলামের নাম, আর এগুলো কোথা থেকে আসছে? ইনপুট ফিল্ড থেকে। হ্যাঁ, পোস্ট থেকে বলতে যেখান থেকে আর কি, এই যে স্টুডেন্ট নেম, এই যেখানে স্টুডেন্ট নেম, তাই না? এই যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এখানে কি এই যে ফোন নাম্বার। তারপরে সো আপনারা এখানে যা লিখছেন ওখানে কিন্তু তাই হবে। কেমন? ইমেল অ্যাড্রেস, এখানে কি হবে? এই যে ফোন নাম্বারের পরে এখানে হবে ইমেল অ্যাড্রেস। সো এগুলো হচ্ছে ফর্মের ফিল্ডের, ফর্মের মধ্যে ইনপুট ফিল্ডের ভ্যালু, ইনপুট ফিল্ডের নেম, আর এগুলো হচ্ছে ডেটাবেজের কলামের নাম। দ্যাটস অল। সো এতটুকুন কাজ করা মানে কি বলেন তো? আমি একটা কোয়েরি প্রিপেয়ার করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। বেসিক্যালি এই লাইনটার মানে যা, আমি মনে করেন যে এখানে এসে আমি করছিলাম না, এই যেটা লিখলাম একই জিনিস। এখন এতটুকুন লিখলে তো ডেটাবেজে ডেটা যাবে না, কি করতে হবে? গোতে প্রেস করা লাগবে না? সো গোতে প্রেস করা মানে কি কোয়েরিটা রান করানো, এক্সিকিউট করানো। সো তাহলে আমরা এই কোয়েরিটাকে এক্সিকিউট করাইতে হবে। সো কোয়েরি এক্সিকিউট করানোর জন্য একটা মামু আছে, তার নাম কি? আন্ডারস্কোর কোয়েরি। হ্যাঁ, সো এর মধ্যে 2টা প্যারামিটার লাগে। যে মাইএসকিউএল, যদি আপনি মাইএসকিউএল সিরিজের ফাংশনগুলো ইউজ করেন তাহলে এখানে একটা প্যারামিটার লাগে, এখানে 2টা লাগে আর কি। হ্যাঁ রাইট, আর 2টা লাগে। এবার এই ফাংশনটা মানে কি? মাইএসকিউএল i_query, এই ফাংশনটা মানে কি আমি কোয়েরিটাকে এক্সিকিউট করে দিলাম কোথায়? ডেটাবেস সার্ভারের মধ্যে। হ্যাঁ, এই ফাংশনটা
এই ডেটাবেস সার্ভারে এই কোয়েরিটা কি করবে, এক্সিকিউট করবে। একদম সুন্দর। দেখেন এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, লিংক সার্ভার ইনফরমেশন আছে না নাকি? হ্যাঁ, কানেকশন স্ট্রিংটা আছে না, কারণ কি এই ফাংশনটা কানেকশন করে যদি করতে পারে তাহলে কিছু ইনফরমেশন রিটার্ন করে, সেটাকে আমরা কার মধ্যে রাখছিলাম, লিংকের মধ্যে। এবার এইটাকেই কোয়েরি এক্সিকিউট করার সময় কি দিয়ে দিলাম, প্রথম দুইটা আর্গুমেন্ট লাগবে। প্রথম আর্গুমেন্ট হচ্ছে সার্ভারের ইনফরমেশন, আর এরপরেরটা কি, কোয়েরিটাকে আমি প্রিপেয়ার করে রাখলাম, বাস। সো তাহলে এখানে দেখেন আমরা যদি পিএইচপির এখান থেকে এই পর্যন্ত যে কোডগুলোকে লিখলাম, এখানে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি এই কোডটাকে। প্রথম পার্টটা কি, এখান থেকে এতটুকুন কি কানেকশন স্ট্রিং, এটা কি, আর এটা কোয়েরি প্রিপেয়ার, এটা হচ্ছে কোয়েরি এক্সিকিউট। ভেরি সিম্পল। এই অবস্থায় আমরা যদি ব্রাউজারে যাই এবং রিফ্রেশ দেই, একটা দুর্ঘটনা ঘটবে। কি দুর্ঘটনা বলেন? আনডিফাইন্ড তো আসবেই, আরো মারাত্মক ঘটনা ঘটে যাবে। একটা ব্ল্যাঙ্ক রো ইনসার্ট হয়ে যাওয়ার কথা। একটু খেয়াল করে দেখেন, আপনি যাকে দিয়ে কাজটা করাচ্ছেন সে তো করবেই, বাট তার আগে আপনি তো ওস্তাদ, আপনাকে একটু ভাব ধরা লাগবে না? একটু ভাব ধরেন কিভাবে। সব ঠিক আছে, কানেকশন হবে। আমি যখন addStudent.php এই ফাইলটাকে যখন আমি ব্রাউজারে রান করাবো, তখন বিহাইন্ডে কি ঘটবে, আপনি ঘটনাটা ঘটানোর আগে আপনার হিউম্যান ব্রেন দিয়ে, যেটা আপনার আল্লাহ তাআলা দিয়েছে, সেটা দিয়ে একটু চেক করেন কিভাবে। আমি যখন এই ফাইলটাকে রান করাবো ব্রাউজারে, তখন কিভাবে এক্সিকিউট হবে, উপর থেকে নিচের দিকে না নিচ থেকে উপর দিকে? উপর থেকে নিচের দিকে এবং ডান দিক থেকে বাম দিকে, তাই না? ও আচ্ছা, বাম দিক থেকে ডান দিকে, আচ্ছা ধন্যবাদ। তাহলে প্রথমে সে এই লাইনটা এক্সিকিউট করবে, এই পর্যন্ত যখন আসবে তার মানে কি, আমার কানেকশন স্ট্রিং সে কমপ্লিট। এবার একটা এই লাইনটা যখন সে এক্সিকিউট করবে, বলেন তো এই পোস্টের মধ্যে কি কিছু আসবে প্রথমবার? ফাঁকা। তার মানে আপনি একটা থ্রেড খাবেন। আপনি এখানে কিছু দেন নাই, অথচ চাইছেন। কাউরে টাকা পয়সা মনে করেন ধার দেন নাই, অথচ তার কাছে বলছেন টাকা দাও, তো বলছেন টাকা পাই, সে কি করবে? মানুষ টাকা দিয়েই পায় না, আর আপনি না দিয়ে চাইতেছেন। 10 মিনিট। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এই পোস্টের মধ্যে তো প্রথমবার কিছু নাই, যেহেতু আমার এই ফাইলটা উপর থেকে এক্সিকিউট হয়ে আসতেছে। সো আমি এখানে তিনটা থ্রেড খাবো। একটা হচ্ছে যে স্টুডেন্ট নেম নাই, আনডিফাইন্ড ইন্ডেক্স এইটা এবং এইটা, তাই না? যাই হোক ফাঁকা থাক, বাট এখানে এসে যখন আমি কোয়েরিটা এক্সিকিউট করব, এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন কি হবে? বেসিক্যালি এই ভেরিয়েবলের মধ্যে কি আছে, কানেকশন স্ট্রিং আছে, আর এই ভেরিয়েবলটার মধ্যে কোয়েরি প্রিপেয়ার করা আছে। এখানে যদি কিছু নাই, তার মানে কি ফাঁকা। সো একটা ব্ল্যাঙ্ক রো ইনসার্ট হয়ে যাওয়ার কথা যদি আমার এই লাইনটা এক্সিকিউট হয়। তারপরে যথারীতি ফর্মটা শো করবে। এবার যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন আনডিফাইন্ড ইন্ডেক্স স্টুডেন্ট নেম, আনডিফাইন্ড ইন্ডেক্স ফোন নাম্বার, আনডিফাইন্ড ইন্ডেক্স ইমেল অ্যাড্রেস। কারণ কি সাবমিট বাটনে ক্লিক না করলে কি পোস্টের মধ্যে ওগুলো যাবে? কিন্তু আমরা যদি ডেটাবেজে যাই, দেখেন একটা নর্মালি একটা রো ইনসার্ট হয়ে যাওয়ার কথা না? দেখেন কি হয়ে গেছে, একটা ব্ল্যাঙ্ক রো ইনসার্ট হয়ে গেছে না? কোনো ডাটা সে পায় নাই। এখন এই ব্ল্যাঙ্ক রোটা যে ইনসার্ট হয়েছে, কেন ইনসার্ট হয়েছে, এটা কি আপনার কাছে ক্লিয়ার? হ্যাঁ, আপনি যতবার রিফ্রেশ দিবেন ততবার কি হবে? হ্যাঁ, সেটা তো আমরা বলে দেন। সবগুলো ইনস্ট্রাকশন কি আছে? ওপেন। এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো কি ওপেন, তাই না? এখন মনে করেন আমি যখন এই ফাইলটা ব্রাউজারে রান করাচ্ছি, addStudent.php এই ফাইলটাকে যখন আমি ব্রাউজারে রান করাচ্ছি, এই কোডগুলো কি এক্সিকিউট হবে না হবে না? হবে। কোনো কন্ডিশন আছে? সাথে সাথে তো হয়ে যাবে। আর সাথে সাথে হয়ে গেলে ইনস্ট্রাকশন যদি আপনার ঠিক থাকে, অর্থাৎ সিনট্যাক্স এরর যদি না হয়, তাহলে সেটা কি সার্ভার এক্সিকিউট হবে না? অ্যাপাচি সার্ভারের মধ্যে এই কয়টা লাইন কি এক্সিকিউট হবে না হবে না? হবে। কিন্তু আমার যদি সিনট্যাক্স ভুল না হয়, মনে করেন আমি এখানে এটা দিলাম না, এবার কিন্তু আর হবে না, বিকজ অফ কি এরর আছে। বাট যেহেতু আমার কোনো সিনট্যাক্স এরর নাই, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, তার মানে সবগুলো লাইন, সবগুলো ইনস্ট্রাকশন সার্ভারে এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট হয়ে গেলে যার যেটা কাজ সে সেটা করবে।
এর কাজ কি কোয়েরি এক্সিকিউট করা, এক্সিকিউট করে দিবে। এর কাজ কানেকশন স্ট্রিং দিয়ে দিবে, যার ফলে কি হচ্ছে যতবার আপনি রিফ্রেশ দিবেন এখানে কি আসবে, একটা করে ব্ল্যাঙ্ক রো আসতেছে, খেয়াল করছেন। বাট আমি যদি এখানে ডাটা দেই, ডাটা কিন্তু চলে আসবে। মনে করেন আমি এখানে ফয়সাল ইসলাম, এখানে কিছু একটা দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, সাবমিট দিলাম, এবার কিন্তু আর ওগুলো আসে নাই। কারণ কি, কারণ এবার হচ্ছে ডাটা পাইছে। হ্যাঁ, এবার যদি ব্রাউজারে যাই, ব্রাউজ করি, এই দেখেন এবার কিন্তু ফয়সাল ইসলাম চলে আসছে। এখন মনে করেন আমি চাচ্ছি যে না আমাদের এখানে এসে, আচ্ছা আপনাদের দেখেন তো এরকম হয় কিনা, নাকি শুধু আমারটা এরকম হচ্ছে? হচ্ছে এরকম? গুড, হচ্ছে না। আপনি মাঝখানে বসলে ভালো হইতো। ওই পিসি কাজ করে না। ঠিক আছে, 84 পিসি দেখাচ্ছে। এই ল্যাবটাতে মনে করেন .NET, জাভা, PHP সব ক্লাস হয়তো, তো মনে করেন সবাই যে যার মতো কাজ করে, আর স্টুডেন্টরা তো আলহামদুলিল্লাহ, মানে আপনিও যা করেন আপনার আগের ব্যাচে বলবো না তাই করেন। লাস্ট থেকে আসি তো যা একদম সব পুরোটা আমাদের উপরে চলে যায়। সিস্টেম ক্র্যাশ। আপনি আবার মনে করেন যাওয়ার সময় রেগে যাবেন, সব ডিলিট। এবার ও আবার সকালে সকালে হায় কিছুই নাই, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে সার্কেল আর কি, কিচ্ছু করার নাই। হ্যাঁ, এই জন্য সবচেয়ে ভালো উপায় কি জানেন, আপনার ল্যাপটপটা নিয়ে আসবেন। যদিও রাত্রিবেলা যাওয়ার সময় একটু রিস্ক হয়ে যায়, না আনাটাই ভালো। 2 কেজি ওজন হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনারা এখানে কাজ করবেন। আপনারা এখানে যদি একটু বুদ্ধিমান হন, আপনি কোনো একটা মেশিন ফিক্স করবেন, সেখানে আপনি গোপনে একটা জ্যাম্প ইনস্টল দিবেন, লোক চক্ষুর অন্তরালে, ঠিক আছে, যেটা কেউ দেখবে না। সেটাকে আবার আপনি অলওয়েজ সার্ভিসটাকে রান করবেন না, আপনি এসে চুপি চুপি রান করবেন, আবার 10 সময় বন্ধ করে দিয়ে যাবেন, মানে ওটা যেন কেউ খুঁজে না পায়। ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি সিকিউর থাকতে পারেন আর কি। ওকে, এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের টার্গেট কি, এখানে রিলোড দিলেই যেন নতুন রো এন্ট্রি না হয়, সেটা ঠেকাইতে হবে না? কিভাবে ঠেকাবো বলেন? ইফ বাটন, পোস্ট বাটন দিতে হবে। হ্যাঁ, এই আমার ঠেকাইতে হলে আমাকে একটা কাজ করতে হবে। এখানে যে আমি কোডগুলো লিখলাম, এই কোডগুলো অলওয়েজ এক্সিকিউট হবে না, কোন একটা কন্ডিশন ট্রু হলে এক্সিকিউট হবে। কন্ডিশনটা কি? সাবমিট বাটনে ক্লিক হলে তারপর হবে। তার জন্য আমরা জানি কি করতে হয়, এই সাবমিট বাটনের একটা নাম আছে না, BTN মেবি, আমি যেন বলি ইফ is set পোস্ট, যদি পোস্টের মধ্যে বাটন কে পায় তাহলে তুমি এই কোডগুলা এক্সিকিউট করো। পোস্টের মধ্যে যদি তুমি বাটন কে পাও তাহলে তুমি কোডগুলাকে এক্সিকিউট করো। আমি এই কথাটা তাকে বলে দিলাম। একটা কোশ্চেন আছে, বলুন। এখানে যখন লিখলেন পোস্ট তারপরে স্টুডেন্ট, সেখানে তো আমরা দিলাম না, এখানে রেকর্ড দিলাম না, কিন্তু উপরে দিচ্ছি। এটা হচ্ছে কি, পুরোটা একটা স্ট্রিং আকারে যাবে। আমি যদি এখানে দেই তাহলে এই সিঙ্গেল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন যাবে না আর কি। এখানে সিনট্যাক্স এটি আর কি, এভাবে লিখে দিতে হয় যখন আপনি ভ্যালুগুলো নেবেন। এই র কোয়েরি লেখার জন্য এভাবে লিখতে হয় আর কি। সিনট্যাক্স খুব ভালো হতো, সেটা করতে পারেন। আরো অনেক কিছু করা যেত, ফাংশন আছে কিছু কিছু, সেই ফাংশনগুলো দেখবেন আর একটু অ্যাডভান্স আর কি। একটু কষ্ট করেন না আগে। কি ফাংশনের নাম? এক্সট্রাক্ট নামের একটা ফাংশন আছে, সেটাতে অনেক কিছু করা যায়। হ্যাঁ, তো দেখেন, এটা পরে দেখাবো আর কি। তো এখন মনে করেন আমি পুরো কোডটাকে আমি কোথায় দিয়ে দিলাম, ইস সেটের মধ্যে দিয়ে দিলাম। এবার কি ঘটনা ঘটে দেখেন, এবার ব্রাউজারে যাই, এবার এখানে রিলোড দিই। তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনারা কেউ এখান থেকে রিলোড দিবেন না। এখান থেকে রিলোড দিলে কি হবে, রিসেন্ড হবে। আমরা এটাকে সিলেক্ট করে এভাবে রিলোড দিব। দেখেন এবার রিলোড দিলাম, কতগুলো দিলাম। এবার এখানে যাই, ব্রাউজ করি, দেখেন আসছে, আসে নাকি? ওই একটা ছিল তখন আসছিল আর কি। তার মানে এবার সাবমিট ক্লিক করলে যাবে, আদারওয়াইজ ডাটাবেস ডাটাগুলো যাবে না।
রিলোডের ওইটা ঠিক করা যাবে, ওটার জন্য আবার অন্য কাজ করতে হবে আর কি, ওটাও ঠিক করা যাবে। তো ডেটাবেজে ডাটা যাচ্ছে না কয়জনের? 1 2 3 4, আপনার যাচ্ছে না? হেল্প করতে হবে না, একা একা করবেন? ওনাকে হেল্প করেন। হ্যাঁ উঠেন উঠেন। তারপরে আর কার যাচ্ছে না? আপনার কাছে আপনি ঘুরে ওটা ঠিক করেন, ঘুরেন। হ্যাঁ ঠিক আছে, আপনি মনে করবেন কত লাগে আলাদা ডিবি ক্রিয়েট করে তারপর ওটা সমস্যা নাই, ওটা ওই এইটা হ্যাঁ ঠিক আছে, আপনার ডাটা তো যাচ্ছে টেবিলে, সমস্যা কিছু এই তো আসতেছে। সরি এটা আমাদের টেবিল, তাই না? এটা আসতেছে, এটা বাট এখান থেকে যাচ্ছে না। আপনি এই দেখেন এখানে এটা কি এতগুলো বিষয়, আপনি ফর্মের অ্যাকশন মেথড দেন নাই,
ওকে অ্যাকশন ব্ল্যাঙ্ক মেথড দিয়ে দিলাম পোস্ট এবার যখন সাবমিট হবে বাটন যাচ্ছে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার স্টুডেন্ট নেম থ্যাংক ইউ ফার্স্ট নেম ইউজার নেম ওই এটাকে ভেরিয়েবল দিব কি কোড করার সময় মন থাকে কই insert into table student name phone number email address post student name fine yeah now it's working well I think এখানে দিয়ে দিলাম email address undefined indexing address copy paste এখানে লিখে দিয়েছি টেবিলে কি করছেন ঠিক আছে না কি দরকার ছিল শীতের দিন খাওয়া ভালো আছে আসলে মারতে হবে ঠিক আছে যদি এটা অটেনটিভ না দিয়ে থাকে এটা অটেনটিভ কে দিবে তারপর কাজ করে কাজ আমি দিচ্ছি আপনি ওখানে বসছিলেন না প্রথম দিন গুড না ইন্টিজার নিচ্ছে না যাই হোক একটা সিস্টেম আছে তো এখন আমাদের মোটামুটি একটা লেভেলে চলে আসছে বিষয়গুলা সো আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আপনারা নাই গুড ওনারা নিচে যা কিছু খাওয়ায়েন বেচারা যে সার্ভিস দিল আপনাকে হ্যাঁ আবার ঠিক আছে দেখছেন ভদ্রতা ডিলিট করি তাহলে একটা পুরো আইডি চলে যাচ্ছে ওটা কি আর পাওয়া যাবে না পাওয়া যাবে সিস্টেম আছে বাট সব ডিলিট করে দিতে অন্যভাবে আর কি সো নাইস দেখেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ডাটাগুলো ডেটাবেজে সেভ করে কিভাবে করতে হয় সেই বিষয়টা দেখলাম এখন ঘটনা হচ্ছে যে সেভ যে হচ্ছে বা যে কাজগুলো হচ্ছে এটা তো হলো না কিছু আমরা কি বলছিলাম আমরা ফাংশন ইউজ করতে জানি না সো এইভাবে আমরা কখনোই করবো না এতক্ষণ যা করছেন ঠিক আছে এটা হচ্ছে মজার বিষয় এভাবে ডিরেক্ট কোড লিখে করবো না হ্যাঁ কোডগুলোকে একটু সিকিউর করতে হবে হাউ দেখেন আমি পুরো এখান থেকে শুরু করে হোস্ট নেম থেকে শুরু করে এই কোয়েরি এক্সিকিউট করা এতটুকু অংশকে সিলেক্ট করে আমি কাট করলাম এবার এটাকে একটা ফাংশনের মধ্যে লিখব ফাংশন সেভ স্টুডেন্ট ইনফো
এর মধ্যে আমি পেস্ট করে দিলাম। ওকে, ভূমিকম্প হয় নাকি? না। ট্রেন যায়, হ্যাঁ, পরপর ট্রেন যায়। আচ্ছা, স্যার তো হইলে কিছু করার নেই স্যার, একটু না আমরা তো কিছু হবে না, আল্লাহ ভরসা, আমরা সবার উপরে আছি। হ্যাঁ, না কিছু হবে না। ফাংশনে দেওয়ার মাধ্যমে সিকিউর হলো কিভাবে? এখন মনে করেন যে এই ইনস্ট্রাকশনগুলো এবার আপনি ক্লিক করেন, ক্লিক করলেও সেভ হবে না, কারণ ফাংশনকে যদি কি না করা হয়, কল না করা হয়। এবার আমি এই ফাংশনটাকে কল করব। ফাংশনকে কল করতে হয় কোথায়? ডেফিনেশনের মধ্যে না বাইরে? বাইরে। তাহলে এই যে ফাংশনের কার্লি স্টার্ট কার্লি ক্লোজ, এরপরে এসে আমি ফাংশনটাকে কি করলাম? কল করে দিলাম। এখন এখানে আরো একটা লিমিটেশন আছে আমাদের, সেটা দেখানো হয় না আর কি, এটা মিস্টেক স্কিপ হয়ে গেছে। তো তাহলে আমরা ইনস্ট্রাকশনগুলোকে এবার একটা ফাংশন নামক একটা সিনট্যাক্সের মধ্যে দিয়ে আসলাম। ফাংশনের সিনট্যাক্স যখন আমরা প্র্যাকটিস করছি তখন কিন্তু আমরা জানি যে কি করতে হয়। ফাংশনের মাধ্যমে আমরা এক বা একাধিক ইনস্ট্রাকশনকে কোনো একজন ভদ্রলোকের ওনারশিপের আন্ডারে নিয়ে আসতে পারি। এবার এই কোডগুলোর মালিককে এই সেভ স্টুডেন্ট ইনফো ভদ্রলোক, এবং ওনাকে কল করে কি করতে হবে? আমাকে কাজটা করতে হবে, তাই না? সো এতটুকুন করার পর এবার আমরা সেভ করি, ব্রাউজারে যাই এবং রিলোড দিই, দেখি আলহামদুলিল্লাহ ডাটা যায় কিনা। আমি আর একটা ডেটা দিই, লাইক হ্যালো নেম, ফোন নাম্বার দিলাম 222, ইমেল অ্যাড্রেস দিলাম test@gmail.com, সাবমিট দিলাম। কোনো এরর দেখায় নাই, ডেটাবেজে যাই, দেখতে পাচ্ছি আর একটা রো আসছে, মানে কাজ করতেছে মোটামুটি। আসে না? আসে। এখন দেখেন, এখনো একটা মানে এক্সেপশনাল কেস দেখেন, যে মনে করেন কেউ একজন কোয়েরি লিখতেছে আর তার বান্ধবীর কথা চিন্তা করতেছে, তাহলে কি হবে? এই মনে করেন টুটা লিখলো না, ইনসার্ট ইন্ট, ওকে, ইনসার্ট ইন্ট। এবার যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দিই, কোনো সমস্যা আছে? নাই। এবার মনে করেন এখানে লিখলাম যে রাজন খান 444, দিলাম হচ্ছে rajan@gmail.com, সাবমিট দিলাম। কোন এরর আছে? ডেটাবেজে যান, ব্রাউজ করেন, কোনো রো আসছে? আসে নাই। কোনো এররও নাই, কোনো রো যাচ্ছে না। এখন আপনি কি বলবেন? কম্পিউটার সমস্যা আছে, তাই না? ভুলটা হয়েছে কোথায়? কোয়েরিতে না? বাট এটা তো আমি বোঝার তো কোনো উপায় নাই। ইয়েস, এটাই করতে হবে এখন আমাদের। সো আমরা কখনোই ডিরেক্ট এভাবে কোয়েরি এক্সিকিউট করব না, কারণ আমরা হচ্ছে কি আত্মভোলা, তাই না? আমরা হচ্ছে হিউম্যান। হিউম্যানের হ্যাঁ না, এসকিউএল তো ধরতে পারবে। এখন যেভাবে আমরা করছি, যে কেউ ইনজেকশন করতে পারে, সমস্যা নেই। ওটার জন্য আবার অন্য টেকনিক আছে, ওটা পরে। আগে এখন এই যে কোয়েরিতে যে একটা ভুল হয়েছে, এটা আমি নর্মালি এভাবে দিলে আমাকে কি করা যাচ্ছে না, ধরতে পারতেছি না। সেই জন্য এভাবে কখনোই কোয়েরি এক্সিকিউট করতে হয় না। কোয়েরি এক্সিকিউট করতে কিভাবে? এই যেভাবে আমরা মনে করেন এটাকে একটা ইফের মধ্যে দিয়ে আসবো, ইফ, ওকে, ইফের মধ্যে এটাকে দিয়ে দিলাম। যদি এই ফাংশনটা এই ডেটাবেস সার্ভারে যদি এই কোয়েরিটা এক্সিকিউট করতে পারে, তাহলে একটা কিছু হবে, আর না করতে পারলে এই যে এলস, এলসে আসলাম, এলসে এসে দিব ডাই, মারা যাবে।
এই ফাংশনটা এই প্যারামিটার ইউজ করে এই ফাংশনটা এই ডেটাবেস সার্ভারে এই কোয়েরিটা যদি ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারে তাহলে রিটার্ন করে ট্রু। আর এই ফাংশনটা এই ডেটাবেস সার্ভারে এই কোয়েরিটা যদি ঠিকঠাক মতো এক্সিকিউট করতে না পারে তাহলে রিটার্ন করে কি ফলস। তাহলে ইফ ট্রু হলে ভিতরে ঢুকবে, ট্রু হওয়া মানে কি কোয়েরিটা ঠিক আছে, ডেটাবেস ডাটা সেভ হবে। আর যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কোথায় আসবে, এলসে। এলসে এসে ডাই মানে সে মারা যাবে, মারা যাওয়ার আগে এটা হচ্ছে কি তার সুইসাইড নোট, কোয়েরি প্রবলেম। এবং এটা হচ্ছে কি একটা তদন্ত কমিটি গঠন হবে। এই MySQL i_error এই ফাংশনটার কাজ কি, এ হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করবে, গঠন করে সে একটা রিপোর্ট জেনারেট করবে যে ঠিক আছে এই কারণে রানা প্লাজা ভেঙে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? এই কারণে কি লাগবে, এই যে লিঙ্ক এইটা সে সাপোর্ট তার লাগবে আর কি। ওকে, সো আমরা এবার যদি ব্রাউজারে যাই, এখনো কি আমাদের কোয়েরিতে ভুল আছে না? ওটা কিন্তু নাই। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এবার স্টুডেন্ট নেম দিলাম রাজন খান, rajan@gmail.com, সাবমিটে ক্লিক করলাম, কি এবার কি আসছে, ইউ হ্যাভ অ্যান কোয়েরি প্রবলেম। সো এবার এখান থেকে কিন্তু আপনি বুঝতেছেন যে যদি একটু ভালো করে পড়েন, এই দেখেন এখানে কি লিখছে, ইন্টিজার। হাই হাই, তখন আপনার হুশ আসবে যে হাই হাই আমি তো একটা ও দেই নেই। এবার ও দিয়ে দিলাম। এবার ব্রাউজারে যাই, রিলোড দেই, আবার দেই রাজন খান 444 rajan@gmail.com, সেভ দিয়ে দিলাম। এবার কিন্তু হয়েছে। ব্রাউজারে যাই, রিলোড দিই, এই যে রাজন খান চলে আসছে। তার মানে কোনো ভুল হলে এবার কিন্তু সে ট্র্যাক করতে পারতেছে। এখন আমরা যদি চাই যে না, যদি ডাটাটা ঠিক মতো ডেটাবেসে যায় তাহলে সে আমাকে কি দিবে, একটা চিঠি দিবে। অনেক সময় মেসেজ দেখায় না যে হ্যাঁ ভাই ঠিকঠাক মতো ঘটনা ঘটাইতে পারছি। তাহলে আমরা এখন কি করতে পারি, এখানে একটা চিঠি লেখেন, তাহলে এখন কি হবে বলেন তো, যদি কোয়েরিটা এক্সিকিউট করতে পারে তাহলে এতক্ষণ কিন্তু তার জন্য কোনো ইনস্ট্রাকশন ছিল না। এখন আমি কি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, যদি সে কোয়েরিটা এক্সিকিউট করতে পারে তাহলে সে একটা ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং নেবে। স্ট্রিং এর ভ্যালু কি, স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি। এই স্ট্রিংটা সেই ভেরিয়েবলের মধ্যে নেবে এবং কি করবে, রিটার্ন করবে, তাই না? ফাংশন যখন কোনো কিছু রিটার্ন করে তখন কি হয় বলেন, যেখান থেকে কল করা হয়েছে সেখানে চলে যাবে। তার মানে এই যে এখান থেকে ফাংশনটা কল করা হয়েছে না, এখন এই মেসেজটা কোথায় চলে আসবে, যেখান থেকে কল করা হয়েছে। ঠিক আছে কি? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কিন্তু যেখান থেকে ফাংশনটা কল হয়েছে সেখানে কি চলে যাবে, রিটার্ন করা হয়েছে। এখন এখানে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, এটাকে আমি যে কোনো ভেরিয়েবল দিতে পারি, তাই না? আমি এটাই দিয়ে দিলাম। তাহলে এবার এই মেসেজ ভেরিয়েবলের মধ্যে কি আছে, এই স্ট্রিংটা আছে না। এবার আপনি এটা কি করবেন, দেখাতে চান, যদি দেখাতে চান তাহলে কি করতে হবে, ইকো করতে হবে, রাইট। এই যে ফর্মের মধ্যে এসে একটু মোটা সোটা দেখাতে চান তাহলে h1 নেন, php ইকো মেসেজ। হ্যাঁ, এটার একটা উপায় আছে। ফাংশন কল হচ্ছে না বলতে বুঝি নাই আমার তো। এই যে দেখেন এখান থেকে শুরু করে এই ইফ সেটের মধ্যে কি পুরো কোডটা আছে না, তো গণ্যকোডটা লাগবে কখন, প্রথমবার, তাই না?
আমি এখানে কি করলাম, এই ফাংশনে মেসেজটা রিটার্ন করলো, আমি এখান থেকে ধরলাম, ধরে এটাকে কি করলাম, এখানে ইকো করে দিলাম। এখন যখন আমি প্রথমবার, খেয়াল করবেন, addStudent.php এই ফাইলটাকে যখন আমি প্রথমবার ব্রাউজারে রান করাবো তখন কি হবে, প্রথমবার কি এই পোস্টের মধ্যে কি বাটনটাকে সে পাবে? পাবে না। তার মানে এইখান থেকে শুরু করে এই পুরো কোডটা কি হবে না, এক্সিকিউট হবে না। সে ডিরেক্ট চলে আসবে কোথায়, এখানে। এখানে এসে কি করবে, কাকে, মেসেজকে। এর মধ্যে কিছু আছে, খেপে যাবে না? ফাইল নিয়ে পাইছেন, কিছু দেন না, অথচ চাইতেছেন। তারা খেপাখাপি থামানোর জন্য কি করতে হবে, আপনি এখানে সেট ইউজ করতে পারেন, অথবা সবার উপরে একদম শুরুতে বলে যে, লে বাবা খেপিস না, ঠান্ডা হ। ঠিক আছে, আপনি তাকে একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে দিলেন। তাহলে কিন্তু সে এবার দেখেন আলহামদুলিল্লাহ হ্যাপি হয়ে যাবে। ওই তো একটা কথা বললো আর কি। বেচারা নাসির আর রুবেল দুটো বলার জন্য খারাপই লাগে। সম্ভবত অন্য কোনো কাহিনী আছে আর কি। যাই হোক, তো আমরা এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। আমি এখানে স্টুডেন্টের নাম দিব কি, তৈয়বা হাবিব সিজা, ফোন নাম্বার 123123123, ইমেল অ্যাড্রেস দিলাম হচ্ছে siza@gmail.com, সাবমিট দিলাম। এই যে স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি, একটা মেসেজ চলে আসছে। এখন আপনি যদি মেসেজের গায়ের রং পরিবর্তন করতে চান, পারবেন? এটা কি সম্ভব বলেন? অবশ্যই সম্ভব। আমার কথা শুনে আমি তো একটু আপনাকে কনফিউজ করার জন্য উল্টাপাল্টা বলবোই, ঠিক আছে? তাহলে এবার কি করতে হবে, এখানে এসে ইনলাইন CSS লিখতে পারেন, ক্রালার কি দিয়ে দিবেন, রেড, ও সরি রেড কেন, গ্রিন, কালার করে দিলাম কি গ্রিন, কেমন? সো নাও এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, স্টুডেন্ট নেম কি লিখবো, হিরো আলম, কাম সারছে। হিরো আলমের কথা কে বললো? ফ্যান, বাতের ফ্যান নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সিলিং ফ্যান। আচ্ছা যা কাল্লা বলছে। তো হিরো আলম এটা এন্ড সাবমিট। এবার কিন্তু একটু, তাই না, গায়ের রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো আমরা সেভ করার বিষয়ে একটু প্র্যাকটিস করতেছিলাম। এখন একটা কাজ করতে পারেন, উইদাউট এনিথিং আমি যদি সেভ দেই, তারপরে কি হচ্ছে, সেভ হয়ে যাচ্ছে না? এটা আটকানোর জন্য আপনি একটা কাজ করতে পারেন, কি যেন করতে হয়, রিকোয়ার্ড দিলে কি হবে, হ্যাঁ, রিকোয়ার্ড দেওয়ার ফলে এবার যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার কি হচ্ছে, ঠিক আছে? এটা HTML এর হালকা একটু ভ্যালিডেশন আমরা দিতে পারি আর কি চাইলে, ঠিক আছে? সো এবার আমরা আর কিছুই করব না, জাস্ট একটা মেনু তৈরি করব, আমাদের একটা ডিজুস মেনু তৈরি করব এখন। সো কিভাবে ডিজুস মেনুটা তৈরি করতে পারি একটু খেয়াল করেন। এই যে ফর্মের উপরে যে আমাদের একটা হেডিং ট্যাগ আমরা নিয়ে নিলাম, এখানে এসে দুজন HR এক্সিকিউটিভকে কল করেন, দুজন HR এক্সিকিউটিভের মাঝখানে একটা অ্যাঙ্কর ট্যাগ দেন। কেউ HR এক্সিকিউটিভ থাকলে মাইন্ড করেন না। ভিউ স্টুডেন্ট, ওকে। এখানে আমি একটা সেপারেশন করে দিলাম।
দুইটা দিব হুম দুইটা দিব আমরা হ্যাঁ দিলাম আর কি। আমরা বুটস্ট্র্যাপ প্র্যাকটিস করে এগুলো করলে ভালো হতো। বুটস্ট্র্যাপ কজন পারেন এখানে যা আছেন? হালকা হালকা পারে হালকার উপর ঝাপসা না ঝাপসার উপর হালকা? দুইটাই। বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট কবে থেকে শুরু হচ্ছে? বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট আগে হলেই ভালো হতো। বেসিক্যালি এই কোর্সটা তো আগের ব্যাচগুলো 1-2 তে শুরু থেকে আমি ছিলাম। আমি এই আপনাদের এটা মাঝখানে একটু প্রবলেম ছিল আর কি আমার, যাই হোক। সো স্যার এখন তো প্রবলেম নেই, হইতে পারে যে কোনো দিন, ঠিক আছে, আল্লাহ ভরসা। আল্লাহ হ্যাঁ বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এগুলো হলো মজা, বুঝছেন। পিএইচপির কাজ আমার কাছে মোটেও ভালো লাগে না, ঠিক আছে। হ্যাঁ পিএইচপির কাজ স্যার মানে চোখে দেখা খুব কম যায়। কি চোখে দেখা কম যায়। হ্যাঁ মানুষ যা দেখে সব HTML CSS জাভাস্ক্রিপ্ট, পিএইচপি কেউ দেখে না, ঠিক আছে। আপনি এক প্রফেশনাল কাজ করবেন, আপনার মধ্যে এইটা ঠিক করেন। এটা আপনি মনে করেন একটা ক্লায়েন্টে একটা কাজ করে দিচ্ছেন, 100টা রিভিউ দিছে, তার মধ্যে 99টা হবে, সরি 95টা হবে হচ্ছে আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট মানে ডিজাইন রিলেটেড, আর 5টা হবে পিএইচপি। পিএইচপির কাছ থেকে কিছু বুঝি না, আপনি একটা ধামাচাপা দিয়ে কিছু করে দেবেন, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু হে কি দেখবে? HTML CSS তো ধামাচাপা দিতে পারবেন, এটা তো সে দেখবে, ঠিক আছে। এবার রিলোড দিয়ে দেখেন আমাদের মেনুটা কিন্তু হয়ে গেছে। সো আমাদের টার্গেট হচ্ছে অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে আমাদের এই পেজটাই থাকবে, ভিউ স্টুডেন্টে ক্লিক করলে আরেকটা টেবিল আসবে যেখানে ডাটাবেস থেকে ডাটাগুলো তুলে এনে কি করাবো, শো করাবো, তাই না? So আমরা স্টুডেন্টদের দরকারটা কি তাহলে? না রাখলাম, যদি ভিউ স্টুডেন্টে যাই তাহলে আবার অ্যাড স্টুডেন্টে কিভাবে আসবো? ওইখানে অ্যাড স্টুডেন্ট থাকলে এখানে ভিউ স্টুডেন্ট থাকবে, ভালো করে করে দিতে পারেন, সমস্যা নেই, রেখে দিলাম আর কিভাবে। তো আমরা এখানে লিঙ্ক দিয়ে দেই, অ্যাড স্টুডেন্ট এখানে কি লিঙ্ক দিব? দিয়ে থাকবে হ্যাশ এই পেজের লিঙ্কটা দিয়ে দেই, addstudent.php বা হ্যাশ দিয়ে দিলেও হবে। আর ভিউ স্টুডেন্টের মধ্যে কি দিয়ে দিব? আমরা নতুন একটা ফাইলে লিঙ্ক দিয়ে দিই, viewstudent.php। এবার এই নামের একটা ফাইল তৈরি করতে হবে না? ফাইল তো নাই, সো থ্রেড খাওয়ার আগেই ফাইলটা তৈরি করে ফেলি। স্টুডেন্ট ইনফোর মধ্যে এসে আমরা আর একটা পিএসপি ফাইল তৈরি করে নেই, viewstudent.php নামে। এখানে এসে আমরা জাস্ট আমাদের মেনুটাকে নিয়ে এসে, আর কিছু লাগবে না, মেনুটাকে নিয়ে আসেন এখানে। কপি করেন, কোন রকম একটা কিছু করেন আর কি, একদম বেসিক লেভেলে। ঠিক আছে, নাও এবার যদি আমরা ব্রাউজিং করি, অ্যাড স্টুডেন্ট, ভিউ স্টুডেন্ট, ঠিক আছে না? সো অ্যাড স্টুডেন্টে এরকম আসছে, ভিউ স্টুডেন্টে কিছু আসে নাই। সো ভিউ স্টুডেন্টে আমরা ডাটাগুলো দেখাবো কোথায়? টেবিলের মধ্যে। সেখানে একটা টেবিল লিঙ্ক, কপি, কারণ একটা তো হচ্ছে হেডিং গুলো আর কি, এখানে টিডি না দিয়ে এইচ দিতে পারেন। ওকে, প্রথমটা টেবিল হেডিং, এরপরটা কি টেবিল ডেটা, টিডি। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট একটা দিয়ে দিলাম আর কি, এখন তো আর কিছু নাই আমাদের হাতের জন্য।
ওকে, সো সেভিং করি, ব্রাউজারিং করি, ব্রাউজারে যাই, রিলোড দেই, হেডিং এরকম আসছে না? সো অ্যাড স্টুডেন্ট, ভিউ স্টুডেন্ট, এখানে আমরা স্টুডেন্ট অ্যাড করব আর ভিউ স্টুডেন্টে ক্লিক করলে এখানে ডাটাগুলো শো করবে। হ্যাঁ, এই কাজটা আমাদের করব। সো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব আর কি, ঠিক আছে? সো ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে এই 4টা কাজ, ডেটাবেজে ডাটা সেভ করা, ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসা, ডেটাবেস থেকে ডাটা এডিট করা এবং ডিলিট করা, এই 4টা কাজ কিন্তু আপনাকে পারতেই হবে, ঠিক আছে? অ্যাজ এ ওয়েব, মানে আপনারা যদি ওয়েব ডেভেলপার হতে চান আর যদি এই 4টা কাজ না পারেন কিচ্ছু হবে নাকি, মানে এটা ম্যান্ডেটরি আর কি। 4টা বলে এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক আছে? এই 4টা মানে এটা। এবার আপনি নামাজ পড়া শুরু করতে পারেন, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ আর কি, আমি যদি এভাবে বলি আর কি, ঠিক আছে? সো এই কোডিংটা বাসায় প্র্যাকটিস করবেন। আমি এখানে ছোট্ট একটা ফর্ম এঁকে দিই, এটা বাসা থেকে সেভ করে নিয়ে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? বলতে পারেন HW, ওকে? সো এরকম হচ্ছে বিষয়টা যে addnews.php এরকম একটা ইয়া করতে পারেন, ফাইল তৈরি করে সেখানে আমরা এই 4টা ইনফরমেশন রাখা যাবে, নিউজ টাইটেল, অথর নেম, নিউজ শর্ট ডেসক্রিপশন, নিউজ লং ডেসক্রিপশন। সেগুলো কি বলেন তো? টেক্সট এরিয়া, ঠিক আছে? 4টা ইনফরমেশন সেভ করা যাবে, এরকম একটা বিষয় বাসা থেকে করে নিয়ে আসবেন, যেটা করতে আপনাদের লাগবে মাত্র 5-10 মিনিট লাগবে। সো একটা কথা বলি, বিডি জবস LICTর 1 নম্বর ব্যাচ থেকে আমি আছি, এদের সাথে 2টা ব্যাচ গেছে। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, আপনাদের কাছে মনে হচ্ছে আপনারা ওদের সাথে স্ট্রং, সো কিপ ইট আপ। হ্যাঁ, এটা ধরে রাখেন। আমাদের আইটি সেক্টর অনেক ছেলে মেয়ে দরকার, হিউজ কাজ বাংলাদেশ আইটি ইন্ডাস্ট্রিতে, কিন্তু দক্ষ মানব শক্তি খুব কম আর কি। আমি একটা কাজ করাবো কাউকে দিয়ে, বিলিভটা পাওয়াটাই মুশকিল আর কি, যে কাজটা সফল মানে উঠে যেতে পারবে আর কি। সো ওই লেভেলে কিন্তু নিজেকে তৈরি করতে হবে। আপনাদের বেসমেন্ট আলহামদুলিল্লাহ স্ট্রং আমার কাছে মনে হচ্ছে আর কি। এই সেভের কাজটা এখন পর্যন্ত কয়জন করতে পারেন না এখানে যারা আছেন? সবাই পারছেন? এটা আমি বিশ্বাস করলাম না আর কি। যাই হোক, আমি ধরে নিচ্ছি এখানে আছেন 20 জন, 5 জন পারেন নাই, 15 জন তো পারছেন। গুড অ্যাচিভমেন্ট। সো এটাকে, এই ধারাবাহিকতাকে ধরে রাখেন, এই প্র্যাকটিসটা বাসায় করেন, আলহামদুলিল্লাহ কিন্তু অনেক দূরে যাওয়া যাবে একসাথে ইনশাআল্লাহ। না না না, ঘটনা ঘটাই নিয়ে আসবেন, ঘটনা ঘটাইবেন তারপরে নিয়ে আসবেন। এই ফর্ম কিন্তু শুধু না, হ্যাঁ, ঘটনা ঘটাই নিয়ে আসতে হবে। সো থ্যাংক ইউ।